It was my dad's dream. আমার বাবার খুব ইচ্ছা ছিল আমাকে অনেক বড় একজন ক্রিকেটার বানাবেন। So basically, like your dad is your first coach. True. Cricketer Yasir, he is different. He is more like aggressive. ব্যক্তি Yasir, he is shy. আমি পারফর্ম করতে পারছিলাম না। I was really frustrated. যখন আসলে একটা প্লেয়ার খারাপ খেলে তখন প্লেয়ারের মাথায় অনেক কিছুই কাজ করে। ক্রিকেটটা এখন আর ওই জায়গায় নাই যে আমাকে 10টা সুযোগ দেবো ওনাদের মতো। আব্বু সেড তুমি আরেকবার ট্রাই করো। টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা কেমন ছিল? আপনার কি মনে হয় আমাদের প্লেয়াররা নার্ভাস ব্রেকডাউন অনেক বেশি করে যখন বড় টিমদের সাথে খেলে, লাইক ইন্ডিয়ার সাথে খেলছে? ফিজিক্যালি মেন্টালি খুব প্রেশারে ছিলাম একটা ম্যাচে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের যে আমাদের এখন স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এদের স্ট্রাকচারের মধ্যে তফাৎটা কেন? দ্য ওয়ে ইটস গোয়িং, আর ইউ হ্যাপি? নো, নট হ্যাপি রাইট নাও, বিকজ আমাকে আবার ওই জায়গাটায় দেখতে চাই। চলুন আড্ডা দেই। Assalamu alaikum everyone. Welcome to the Sajid Show, powered by Jamson Company Limited, a complete solution for textile dyeing, printing and finishing. যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সবাইকে জানাই অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তো আজকে আমাদের যিনি অতিথি, তিনি একজন দেশসেরা ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি ক্রিজে থাকা মানেই 4-6 বন্যা এবং প্রতিপক্ষের কান্না। যিনি ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে যে কোনো মোমেন্ট, কারণ তার ব্যাটিংয়ের ট্যালেন্ট এবং স্কিল সবার থেকে ডিফারেন্ট। তার ব্যাটিংয়ে রয়েছে অনেক দক্ষতা, কারণ তিনি দিনের পর দিন দেখিয়ে যাচ্ছে পরিপক্কতা। ফিল্ডিংয়ে তিনি বাজ পাখি, উড়ন্ত ক্যাচ নিয়ে কেড়ে নিয়েছে লাখো মানুষের মন। দুর্দান্ত থ্রো করে স্টাম্পস করে দিয়েছে চুরমার, কারণ তিনি এমনই একজন খেলোয়াড় যার ব্যাটিং দুর্দান্ত এবং দুর্বার। তার ব্যাটিং সবাইকে মুগ্ধ এবং প্রতিপক্ষকে করে স্তব্ধ। তোমাকে দেশ বিশ্বাস করে, কারণ তুমি আশ্বাস দিয়েছো। তোমার কাঁধে ভর করে দেশ এগিয়ে যেতে চায়, কারণ তুমি সবাইকে করেছো মুগ্ধ। হি ইজ নান আদার দেন one of the hard-hitting batsmen of our country, fittest and finest and talented cricketer of our country, Mr. Yasir Ali Chaudhary Rabbi. How are you? আলহামদুলিল্লাহ। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কেমন আছেন আপনি? ভালো, আলহামদুলিল্লাহ। Before we start the discussion with Yasir Bhai, let's see some clips of his batting career so far. ভাইয়া কেমন লাগলো ক্লিপটা? খুবই ভালো। আপনার স্টাইলিশ ব্যাটিং, আপনি ব্যাটিং কিন্তু করেন, মানে আমরা যারা আপনাকে ফলো করি রেগুলার, মানে উই রিয়েলি প্রাউড টু সি ইউ লাইক দিস। অনেক সুন্দর ব্যাটিং করেন ভাই, অনেক সুন্দর ব্যাটিং করেন, মানে গ্রেট নক খেলছেন সোফার। আর মাত্র তো শুরু ভাইয়া, দেয়ার উইল বি এ লং টাইম টু গো ফর ইউ। এটা আমাদের একদম মন থেকে দোয়া। ভাইয়া আপনার সাথে একটু কথা বলি আপনার ফ্যামিলি নিয়ে, বিকজ আজ পর্যন্ত আমি আপনার কোনো পডকাস্ট শো দেখি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম মেবি আপনি কোনো পডকাস্ট শো করছেন, তাই না? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য। ইয়েস, ইটস মাই ফার্স্ট শো। আর কখনোই আসলে এভাবে অনেক ইন্টারভিউ দেওয়া হয়েছে, বাট না, পডকাস্ট কখনো করা হয়নি। থ্যাংক ইউ ফর বিং ইন দ্য সাজিদ শো। হ্যাঁ, থ্যাংক ইউ আসার জন্য, টাইম বের করে আসছেন আপনি। সো ভাইয়া আপনার ফ্যামিলি সম্বন্ধে একটু জানি আমরা। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? ওয়েল, রাইট নাও এখন তো আমরা 4 জন, আব্বু আম্মু আমার ওয়াইফ। আর ইটস লাইক আমার ফ্যামিলি, আই গ্রো আপ ইন জয়েন্ট ফ্যামিলি। ছোটোবেলা থেকে অনেক বড় একটা ফ্যামিলি ছিল। দাদা দাদি, যদিও তারা এখন বেঁচে নেন, আই ওয়াজ রিয়েলি ক্লোজ উইথ দেম। ইভেন আমি আমার নানা নানির সাথে অনেক ক্লোজ ছিলাম, আমার মামা খালার সাথে অনেক ক্লোজ। সো আই রিয়েলি গ্রো আপ ইন এ ফ্যান্টাস্টিক ফ্যামিলি এনভায়রনমেন্ট। জি জি। ভাইয়া গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি চিটাগং, রাউজান। চিটাগং, রাউজান। আপনি চিটাগং? Yes. Oh, nice. Let's give it a pause.
আমি চিটাগং। নাইস। সো আমি ক্লাস 7 পর্যন্ত সেন্ট প্লাসিডে ছিলাম, তারপর ঢাকায় মুভ করা হয়েছে। আচ্ছা আচ্ছা। সো আমার বাবা কুমিল্লা থেকে, আম্মু ফটিকছড়ি থেকে, বাট আই স্পেন্ড আ ভেরি গুড টাইম ইন চিটাগং। না ভালো, চিটাগংয়ের কালচার, চিটাগংয়ের সব কিছু অন্যরকম না, মেজবানি। Yeah, that's true. Because আমি বলবো চিটংয়ের মানুষ অনেক বড় মনের হয়, সারগাইয়া ফুয়া। চাটগায়া ফোয়া। চিটংয়ের মানুষের মন অনেক বড় হয়। হ্যাঁ। ইটস এ গুড থিং। আপ্যায়ন করতে খুব পছন্দ করে। অ্যান্ড আবার কিছু আমি বলবো বেশি বেশিও করে ফেলে যখন হচ্ছে এতগুলো মানুষের মেজবান দেয়। না, এটা ভালো, মানে আমরা চিন্তা করি না, আমরা আগে করি তারপরে চিন্তা করি। এটাই আসলে। আচ্ছা ভাইয়া, ক্রিকেট কি আপনি চিটাগং শুরু করছেন? জি, একদম ছোটবেলা থেকে। লাইক চিটাগং সিটিতে ও রাউজান? না, আমি বড় হয়েছি চিটং সিটিতে, চিটং কলেজের পাশেই পার্সিভিল হিল নাম ওই জায়গাটার। আব্বু ছোটবেলা থেকেই, আই গেস আই ওয়াজ 3 or 4 years old, যখন থেকে আব্বু আমাকে মাঠে নিয়ে যায়, তখন থেকে হচ্ছে আমি প্রথমেই শুরু হচ্ছে চিটং কলেজের মাঠে, প্যারেড মাঠ বলে ওই জায়গাটা, ওখানেই যেতাম। আমার ফার্স্ট কোচ মিঠু স্যার, ওনার কাছে যাই প্রথমে। কত বছর ছিল আপনার বয়স? হার্ডলি 4 বছর 5 বছরের বেশি না। আচ্ছা, তখন থেকে মানে ক্রিকেটের প্রতি আপনার আসক্তি ছিল? আসলে আমি বলবো না, কারণ ইট ওয়াজ মাই ড্যাডস ড্রিম। ওকে। আমার বাবার খুব ইচ্ছা ছিল আমাকে অনেক বড় একজন ক্রিকেটার বানাবেন। তো সত্যি কথা বলতে ওই কারণে আমার বাবার লাইক 80% অফ হিজ টাইম হি ইনভেস্টেড বিহাইন্ড মি। ওনার ব্যবসা বাণিজ্যের দিকে তাকাই নাই, কিছু করেনি। উনি আমাকে নিয়ে মাঠে পড়ে থাকতেন। আঙ্কেল কি করছেন এখন? হি ইজ এ রিটায়ার্ড বিজনেসম্যান, এখন আসলে ওরকম কিছুই না। আর বাট যখন ওনার সময় ছিলেন, ওনার ব্যবসার দিক দিয়ে না দেখে উনি ওই সময়টা আমার পিছনে ইনভেস্ট করেছেন। হয়তো এই কারণে আল্লাহ আমাকে আজকে আমি যেখানে আছি সেখানে আছি। ফ্যামিলি সাপোর্ট লাগে ভাইয়া, অবশ্যই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে ছোটকাল থেকে যদি আপনাকে নার্চার না করে, আপনাকে রাইট গাইডেন্স যদি ডিরেকশন না দেয়, এটা মানে বড় হয়ে এটা অনেক প্যারা পায়। ট্রু। সো এই জন্য ছোটকালে যেভাবে আপনাকে শেপ করবে ওইভাবে কিন্তু শেপ হয়। দ্যাটস ভেরি গুড। সো 4-5 ইয়ার্স থেকে মোটামুটি আপনি ক্রিকেটের সাথে যুক্ত? জি। প্রথমে তো ফার্স্টে টেপ টেনিস খেলেছেন নাকি? লাইফে টেপ টেনিস খুব কম খেলা হতো, কারণ দেখা যাচ্ছে আমি যখন আমার বয়সী ছেলেমেয়েরা যখন হচ্ছে মাঠে, আমাদের বাড়ির সামনে একটা উঠান ছিল, ওখানে যখন খেলতে আসতো আমি তখন প্র্যাকটিসে থাকতাম। তো দেখা যাচ্ছে ওদের সাথে খুব কম টাইম আমি সময় পেতাম খেলার। দেখা যাচ্ছে শুধু শুক্রবার দিনই ওদের সাথে খেলতাম, না হলে আব্বু করতো আমাকে প্রতিদিনই মাঠে নিয়ে যেত। তো আব্বু বলতো হচ্ছে তুমি খেলবা ভালো কথা, এখানে না খেলে তুমি মাঠে খেলো, এটা তোমার জন্য আরো বেশি কাজে দিবে। তো দেখা যাচ্ছে ছোট ছিলাম, ওখানে তো আমার বয়সী ছেলে কমই ছিল সত্যি কথা বলতে। যারা যেত 7 বছর 8 বছর 10 বছরের ছেলেদের সাথে আমার খেলতে হতো, তো আমি আসলে এনজয় করতাম না জিনিসটা। বাট আমি খুব বেশি এনজয় করতাম হচ্ছে পাড়ার ছেলেদের সাথে খেলা। হ্যাঁ, এটা তো আসলে ডিফারেন্ট একটা ফিলিং। বাট দেখা যেত কি আমি যেতে না চাইলে আব্বু আমাকে মেরে মেরে অনেকবার নিয়ে গেছে, এরকম হতো। আর যখন আই ওয়াজ লাইক ইন ক্লাস 1-2, তখন স্কুল থেকে আসতাম দুপুর 12টার দিকে এসে আব্বু 1টার মধ্যে গোসল খাওয়া দাওয়া শেষ করে 1টা থেকে 2টা পর্যন্ত একটা ঘুম, আব্বু নিজেই সব কিছু করতো আমার জন্য করে। 2:30 থেকে প্র্যাকটিস ছিল, 2টা বাজে আব্বু ডেকে দিত। এরপর আব্বু নিজেই লেবুর শরবত বানাতো আমার জন্য গরমকালে, বানায় খাওয়ায় আমাকে নিজেই। আবার আমরা হচ্ছে টেম্পো রিক্সা যেটাই হোক ওটা করে আমরা মাঠে যেতাম। অ্যান্ড যখন আমি ব্যাটিং করতাম, আব্বু পিছন থেকে দাঁড়ায় সবই অবজার্ভ করতো। অ্যান্ড মাঠ থেকে আসার পর আব্বু বলতো তোর আজকে এই জিনিসটা ঠিক মতো হয় না, এই জিনিসটা নিয়ে করিস। ইভেন এখন পর্যন্ত সেম জিনিসটাই, মানে আমার কোনো একটা ব্যাটিং ভিডিও দেখার পর বা আমার খেলা দেখার পর আব্বু আমাকে বলে যে এই জিনিসটা দেখিস তো তোর কোচের সাথে কথা বলে। So basically like your dad is your first coach? True, that's true. So he guided you throughout the time and after that like অন্যান্য কোচরা আসছে আর কি। সো ভাইয়া মোটামুটি আপনি 5-6 বছরের দিকে ক্রিকেটের সাথে যুক্ত হয়েছেন, 4-5 বছর। এরপরে ক্রিকেট বলে শুরু কি তখন থেকেই? তো জি। প্রথম স্টেপটা কি ছিল, একাডেমি থেকে? জি, এই যে বললাম মিঠু স্যার, ওনার একাডেমি ছিলেন ব্রাইট ক্রিকেট একাডেমি, তো ওখানে আমার শুরু। এরপর উনি মালয়েশিয়া শিফট করেন কিছু বছরের জন্য। এরপর আসলে চিটং শহরে যতজনই ক্রিকেট কোচ ছিলেন সবার কাছে আমি প্র্যাকটিস করেছি। কারণ হচ্ছে দেখা যাচ্ছে এরপর আমি আসি ইস্পানি ক্রিকেট একাডেমি, যেটা হচ্ছে নুরুল আবেদিন নোবেল স্যার, উনি কোচ ছিলেন।
আই গেস আপনাদেরকে আর একটু ভালো পরিচয় দিলে বুঝবেন যে আমাদের নান্নু স্যারের বড় ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনিও ন্যাশনাল টিমে খেলেছেন। তো ওনার একাডেমিতে প্র্যাকটিস করতাম, বাট দেখা যেত ওনার প্র্যাকটিসটা ছিল হচ্ছে সপ্তাহে 4 দিন, বাট আব্বু আমাকে সপ্তাহে 6 দিনই প্র্যাকটিস করাতো। ওকে। তখন দেখা যেত তামিম ইকবালের যে কোচ তপন দত্ত, ওনার একাডেমিতে আমি গিয়ে প্র্যাকটিস করতাম। নাইস নাইস। তো ইট ওয়াজ লাইক যে আমি আসলে চিটাং শহরে আমার এতটুকু আসার পিছনে চিটাং শহরের কোচদের অনেক অবদান আছে। ডেফিনেটলি ডেফিনেটলি, বিকজ আপনার যখন আপনি স্টার্ট করেন ক্রিকেট, তখন যারা হেল্পফুল হয় বা হেল্পফুল কোচ বা মেন্টর যারা থাকে, তারা কিন্তু অনেক দূর হেল্প করে আপনাকে, বিকজ দ্যাটস ইউর ফাউন্ডেশন। আপনার বেসিক কিন্তু সবসময় শেখা যায় না, আপনাকে বেসিক কিন্তু আপনাকে চিরঙের কোচটাই শিখিয়ে দিয়েছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি এরপর একাডেমিতে ঢুকলেন, একাডেমিতে খেলছিলেন, তারপরে আপনার স্টার্ট কি 3rd ডিভিশন বা 2nd ডিভিশন দিয়ে? না, আমি আসলে স্টার্ট করি এজ লেভেল দিয়ে, আন্ডার 12, জি 2006 মেবি এটা। আমার এখনও মনে আছে একটা, আমি তো আন্ডার 12 হলো, আই ওয়াজ লাইক, আমার বয়স ছিল 8 বছর কি 9 বছর এরকম। তো আমাকে খেলায় নেয় নাই, আমি কান্না করতে করতে মাঠ থেকে চলে আসছিলাম। তো আব্বু এখনও এটা নিয়ে হাসে আমার সাথে, যে কান্না করতে করতে মাঠ থেকে চলে আসছিলি। তখন একটা গেঞ্জি পেয়েছিলাম, ম্যাচ ড্রেস, আমার কাছে মনে হয় আমি ওটা 7 বছর, আরও 7 বছর কি 8 বছর রেখে দিয়েছিলাম, ওটা পরিনি, মানে পড়লে নষ্ট হয়ে যাবে, বাট আলটিমেটলি নষ্ট হয়েছে না পরেই। আচ্ছা। আফটার দ্যাট এরপর থেকে হচ্ছে আন্ডার 13, আন্ডার 15, 2009-এ এসে আমি আল্লাহর মতো আন্ডার 15 ন্যাশনাল টিমের জন্য সিলেক্টেড হই। 2000 আচ্ছা, আন্ডার 15 এর ন্যাশনাল টিমের জন্য সিলেক্ট হন। এর আগে মানে আপনার কিছু ডেফিনেটলি গ্রেট অ্যাচিভমেন্ট ছিল যেগুলো আপনারকে অন্য সবার থেকে আলাদা করেছে। কোনো বিগ নকসের কথা আপনার মনে পড়ে আন্ডার 13-এ বা 12-এ, যেটা দিয়ে আপনি আন্ডার 15-এ ন্যাশনাল জায়গা পেয়েছেন? আই ওয়াজ লাইক 2008-এ একটা ইনিংস আমার মনে হচ্ছে, তখন ডিস্ট্রিক্ট খেলা হতো, লক্ষ্মীপুরের সাথে আমাদের খেলা ছিল। আই স্কোরড অ্যান 80, তখন ওপেনার ব্যাটসম্যান ছিলাম। আই এম শিওর কম বলে, বাট এখন ওপেনিং করার কথা শুনলে আমার ভয় লাগে, হ্যাঁ, কারণ অনেকদিন করা হয় না। হ্যাঁ হ্যাঁ। আর আপনার ওই ইনিংসটার পর থেকে আসলে আমার গ্রোথ শুরু। ওকে। 2008-এর ওই ইনিংসটার পর থেকে আমি ডিভিশনে চান্স পাই। ডিভিশনে আল্লাহর রহমতে ভালো খেলি, দুইটা কি 3টা 50 ছিল আমার ডিভিশনে। তো ডিভিশনে খেলার পর থেকে ন্যাশনাল সিলেক্টররা হচ্ছে, মানে জুনিয়র সিলেক্টর যারা থাকেন, ওনারা সিলেক্ট করে আমাকে হচ্ছে আন্ডার 15 ন্যাশনাল টিমের প্রিলিমিনারি স্কোয়াডের ক্যাম্পে পাঠান। তো আল্লাহর মতো ওখানে ক্যাম্পে 2টা ম্যাচ হয়েছিল। একটাতে আমি অত বেশি রান করিনি, মেবি 2টা 40 করেছিলাম। এরপর থেকে আল্লাহর মতো হচ্ছে আর 15 টিমের জন্য অত বেশি কষ্ট করতে হয়নি। Well, that's very good, that's very. So এরপর আন্ডার 15-এ আপনার প্রথম ট্যুর কোথায় ছিল? এটা ছিল হচ্ছে ক্যাব, আপনার হচ্ছে কলকাতার হচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আন্ডার 15 টিম বাংলাদেশে এসেছিল। ময়মনসিংহে খেলা হয়েছিল 2009-এ, অ্যান্ড আলহামদুলিল্লাহ আই ওয়াজ দ্য সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার অফ দ্য টুর্নামেন্ট। ওখানে আপনার সেকেন্ড হাইয়েস্ট রান ছিলেন আন্ডার 15-এ 2008-এ, রাইট? 2009-এর ফার্স্টের দিকে এটা। সো তারপরে মোটামুটি লাইক ন্যাশনাল লেভেলের সাথে আপনি জড়িত? জি, এরপর থেকে আন্ডার 15, তারপর হচ্ছে গিয়ে আন্ডার 16 ডিস্ট্রিক্ট ডিভিশন, আন্ডার 17 ন্যাশনাল টিম, তারপর 2011-এ এসে আমি হচ্ছে প্রথমে আন্ডার 19 স্কোয়াডে ঢুকি। আন্ডার 19 ন্যাশনাল টিম? জি, আন্ডার 19। দ্যাট ওয়াজ ইন ইয়ার 2011। সো আন্ডার 19-এ খেলেছেন, আন্ডার ওয়ার্ল্ড কাপও তো খেলেছেন। ওয়ার্ল্ড কাপ এটা কোন ইয়ারে ছিল? আমি 2014 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলেছি, বাট আমি টিমের সাথে আছি 2011 থেকে। যেমন 2012-এর যে ওয়ার্ল্ড কাপটা অস্ট্রেলিয়ায় হয়েছিল, যে বিজয় 100 মেরেছিল, আই ওয়াজ এ স্ট্যান্ড বাই অফ দ্যাট টিম। আর 2014-এ না, অ্যাজ আ মিডল অর্ডার। শুধু ওই যে একটা ম্যাচই আমি একটা ডিস্ট্রিক্টে আমি ওপেন করেছিলাম, এরপর থেকে আর কখনো আসলে ওপেন। আপনার আচ্ছা, যেহেতু মানে পজিশন নিয়ে কথা হচ্ছে, which one is your favorite position? I prefer number 4-5. Number 4-5, like middle order. Middle order. Middle order is a very good place to bat on. আচ্ছা, এরপরে তো আন্ডার 19 তুমি ওয়ার্ল্ড কাপ খেলার পরে পুরোপুরি বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে জড়িত। সো এরপরে তোমার লোকালি তুমি ঢাকায় খেলেছিলে নাকি অল দ্য থ্রু চিরঙে? না, আন্ডার 19 খেলার পর আসলে আই হ্যাড আ ভেরি ব্যাড ফেস, কারণ I wasn't scoring runs. Under 19 খেলার পর 2014, 2015 দুইটা সিজন ঢাকা প্রিমিয়ার লিগ এবং ন্যাশনাল ক্রিকেট লিগ, এই দুইটা সিজনে
আই ডিডন্ট পারফর্ম ওয়েল। তো আমি দেখছিলাম তখন লিটন ন্যাশনাল টিমে খেলছে, আমাদেরই বন্ধু জুবাইর হোসেন লিখন ন্যাশনাল টিমে খেলছে, সাদমান এ টিমে খেলছে, এবং লাইক আমারই যারা ব্যাটসম্যান তারাই সবাই এ টিম, ন্যাশনাল টিমের, এইচপি টিমে আছে সবাই, বাট আমি পারফর্ম করতে পারছিলাম না। আই ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটেড। আমি আব্বুকে বলছিলাম যে আব্বু, আল্লাহর রহমতে পড়ালেখা তো মোটামুটি খারাপ না, আমি একটা কাজ করি, আমি আইএলটিএস ট্রাই করি, অ্যান্ড আই থিঙ্ক এরপর চাচু জাপানে আছে, আই থিঙ্ক আমি জাপানের দিকে মুভ করার ট্রাই করি। তো আব্বু সেড, তুমি আরেকবার ট্রাই করো, 3 মাস একটা কষ্ট করো, তোমার লাইফে এরকম অনেক কিছুই আসছে আগে, তুমি এভাবে হাল ছেড়ে দিও না। আফটার দ্যাট আমি 3টা মাস খুব ভালো মতো প্র্যাকটিস করি, অ্যান্ড 2015 অক্টোবরে এনসিএল শুরু হয় আরেকটা, অ্যান্ড ওইটাতে আমি প্রায় 400-র মতো রান করি, প্লাস ওই বছরই আমি বিপিএল খেলি। নাইস নাইস। ওই 400 রানটা বড় ইম্প্যাক্ট করেছে। হ্যাঁ, তামিম ভাইয়ের সাথে আমি 2টা ম্যাচ খেলেছিলাম ওই বছর। তামিম ভাইও খেলেছিল, অ্যাজ হি ইজ ফ্রম অলসো ফ্রম চিটাগং। তো তামিম ভাইয়ের সামনে রান করার কারণে হি লাইক মাই ব্যাটিং, অ্যান্ড উনি আমাকে বিপিএল একটা খুব বড় ব্রেক দেয়। No, very good. And that's your stepping stone. তো ওইটার পর থেকে আসলে লাইফটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। So for the first time when you played in BPL in 15? Yes. কোন টিমের হয়ে? চিটাগং ভাইকিংস। Chittagong Vikings. And Tamim was the captain? Yes. Okay, Tamim নিয়ে কথা হচ্ছে। How is Tamim like as a cricket player, as a human being? লাইক আসলে অসাধারণ একজন মানুষ উনি, অ্যাজ এ হিউম্যান বলেন, অ্যাজ এ ক্রিকেটার বলেন, খুবই হেল্পফুল। আর আমি যখন প্রথম ম্যাচ খেলি বিপিএলে 2015-এ, আমি জানতাম না আমি ম্যাচ খেলছি, তো মাঠে এসে আমাকে জানানো হয়েছে। তো তামিম ভাইয়ের সাথে ব্যাটিংয়ে ছিলাম আমি ওই ম্যাচে, আমার রানের চেয়ে বল অনেক বেশি ছিল। তো স্যার, তুই কোনো চিন্তা করবি না, আমি আসি দিক থেকে, আমি মারতেছি, তুই খেল, তুই যদি 3টা 6 মেরে দিতে পারস তোর রান কাভার হয়ে যাবে। অ্যান্ড ওই জিনিসটার পর থেকে না আমি অনেক ইজি হয়ে গেছি ওখানে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আই ওয়াজ লাইক 50 বলে 61 বা 62-র মতো একটা ইনিংস আমার ছিল ওই ইয়াতে, আমার ডেবু ম্যাচে এই বিপিএলে। এরপর থেকে হচ্ছে তামিম ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। So we saw you as a hard hitter batsman. যখনই আমরা আপনার কিছু ইনিংস দেখেছি, আপনার ইমেজটা যে পাবলিকের কাছে, এটা অ্যাজ এ হার্ড হিটার ব্যাটসম্যান আপনি অলওয়েজ ছিলেন, নাকি ইউ চেঞ্জ ইউর গেম? আসলে এই জিনিসটা আমার 2012-এর পর থেকে চেঞ্জেস আসতেছে, কারণ দেয়ার ওয়াজ এ টাইম যখন আমি আসলে 6 মারতে পারতাম না, আই হ্যাড টু রিলাই অন ফোর্স। তো বাট 2013-এর পর থেকে যখন শরীর বিল্ড আপ করা শুরু করলো, স্ট্রেংথ বেশি পেতে শুরু করলাম, তখন থেকে আসলে 6 মারাটা শুরু। বাট মানুষ হ্যাঁ হয়তো আমার স্ট্রাকচার দেখে হয়তো বলে অনেকে যে আমি হার্ড হিটার ব্যাটসম্যান, বাট আই এম নট এ পিঞ্চ হিটার। আমি এরকম একটা ব্যাটসম্যান যে হচ্ছে ইনিংসটা গ্র্যাজুয়ালি স্টার্ট করে বিল্ড আপ করে তারপর আমি মারতে পছন্দ করি, গিয়ে আমি কখনো মারতে পারি না। আই হ্যাভ টু টেক সাম টাইম। কখনোই এটা 10টা ইনিংস দেখলে আপনার হয়তো 2টা ইনিংস আমার এরকম হতে পারে যে আমি গিয়েই মারা শুরু করছি, বাট বাকি 8টা ইনিংসের মধ্যে 6টা ইনিংসই দেখবেন আই হ্যাভ টু স্টার্ট মাই ইনিংস। But once you get like the balls on your bat, then you can hit the ball anywhere you want. Yes. হ্যাঁ, এটাই আমরা লক্ষ্য করেছি আপনার খেলা দেখে, যে আপনি চাইলে হিট করতে পারেন। আপনার ইউ গট শটস, অ্যান্ড বিগ শটস খেলা আপনার জন্য কোনো ব্যাপার না। আপনার কয়টা ইনিংস আমি দেখেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। মানে এনি টাইম আই ফিল লাইক ইউ ক্যান গো, which is very good. So আপনার যেমন আপনার, as you said, like you basically a middle order batsman, but আপনাকে ইনিংসে দেখা যায় যে 6 নামাচ্ছে, 7 নামাচ্ছে, বিকজ আমরা অলরেডি মিডল অর্ডারে কয়েকজন আছে যারা অনেক লম্বা সময় ধরে খেলতেছে। So don't you think like it's injustice for you? I would say যে না, এটা ইনজাস্টিস না। ইনজাস্টিস জিনিসটাতে পরে আসছি, বাট ন্যাশনাল টিমের জন্য প্রত্যেকটা অপরচুনিটি অনেক প্রেশাস, সেটা যেখানেই হোক, নাম্বার 6 হোক, নাম্বার 7 হোক। তো যেখানেই খেলি সবসময় চেষ্টা করি হচ্ছে ওই সময়টা গিয়ে আমি ইম্প্যাক্ট, আমার ইনিংসটা ইম্প্যাক্টফুল কিনা। বাট আপনাকে যখন এই যে 7 বা 6-এর সাথে পাঠায়, আপনার থেকে এক্সপেক্ট করে যে হলো 3 ওভার বাকি আছে, রাব্বিকে রান করতে হবে। সো দে এক্সপেক্ট ইউ টু হিট ফ্রম দ্য ফার্স্ট বল,
where is your batting is like to see the balls first, pitcher movement কি, তারপরে গিয়ে আপনি বাড়ি দেবেন? হ্যাঁ ভাই, বাট সবসময় তো আমি আমার কমফোর্ট জোনে থাকতে পারবো না। এটাই, ইটস ন্যাশনাল টিম, হ্যাঁ, বাট you basically like should get chance on the top. ওয়েল আই শুড, বাট সব কিছু তো আর আমার হাতে নেই, সো আমি হচ্ছে আমার কাজটা করে যেতে পারি। না, এটা বিকজ যারা ধরেন আপনার এখন 5-6 বা 4-এ খেলতেছে তারা কিন্তু আছে আপনার প্রায় 10-15 বছর ধরে, ঠিক আছে? সো ওরা যখন রিপ্লেস করছিল, when they do something good they replace the seniors very quickly. বাট তোমাদের যে একটা জেনারেশন চলছিল, লাইক তুমি, শামিম, তোমাদের যারা বেঞ্চে ছিল তারা কিন্তু চান্স পাওয়াটা ভেরি টাফ বিকজ দে লাইক স্টিক টু দ্যাট পজিশন ফর লং টাইম। সো তোমাদের আইডিয়াল এজ এ ক্রিকেটার হিসেবে তোমাদের যেটা থাকে এটা হলো লাইক 18 to 35, দ্যাটস ইউর প্রাইম টাইম। যত লেটে তুমি ঢুকবা তত সময় কম পাবা। ওরা কিন্তু আর্লি ঢুকে গেছে ওদের টাইম মোতাবেক, অ্যান্ড ওই জায়গাটা আর ছাড়তেছে না। বাট তোমরা ওদের কারণে যে এত ডিলেতে চান্স পাচ্ছ, তোমাদের কিন্তু ক্রিকেট ক্যারিয়ার অনেকটুকু সময় চলেই যাচ্ছে। আই থিঙ্ক মানে বোর্ডের এই জিনিসটা একটু দেখা উচিত। আই থিঙ্ক দেখেন আসলে যারা খেলছেন সিনিয়র প্লেয়াররা, লাইক তামিম ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই, আপনি ওনাদেরকে রিপ্লেস করবেন, বাট ক্রিকেটটা এখন আর ওই জায়গায় নাই যে আমাকে 10টা সুযোগ দেবে ওনাদের মতো। হ্যাঁ, তো আমার অনেক সুযোগ পেয়েছে, অনেক সুযোগ পেয়েছে। তখনের সিনারিও ডিফারেন্ট ছিল, এখনের সিনারিও ডিফারেন্ট। তখন হয়তো পাইপলাইনে অত প্লেয়ার ছিল না, বাট এখন পাইপলাইনে অনেক প্লেয়ার, এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে। আর ওনাদের সময় ওনাদের একটা জিনিস ছিল, একরকম সিচুয়েশন ছিল, এখনের সিচুয়েশনটা ডিফারেন্ট। এখন সবাই রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে গেছে। আমরা আসলে রেজাল্ট, এটাই আসলে জিনিস এখন, যে এখন সব কিছু রেজাল্ট বেস। তো ভাই সবাই রেজাল্টই আশা করে। তো এটাই ন্যাশনাল টিমে কিন্তু আপনার যখন আসবেন ইউ আর ফুললি রেডি টু প্লে। জি, এখানে এসে মানে ট্রায়াল অ্যান্ড এররের স্কোপ, এখানে আসলে কোনো স্কোপ নাই। সো বাট আরেকটা জিনিস আমি দেখছি, মানে চেঞ্জেসটা, একজনকে আনলো 2টা ম্যাচ খারাপ পেলো ড্রপ, আবার আরেকজনকে আনলো 2টা ম্যাচ খারাপ পেলো আরও ড্রপ। সো এখন একটা প্লেয়ার যদি টিমের মধ্যে ঢুকে, ওদেরকে যদি আপনি মানে একটু টাইম না দেন, ধরেন 5টা ম্যাচ দিলেন, 5টা ম্যাচে তোমার কোনো প্রেশার নেই, নেক্সট 2টা সিরিজ তুমি তোমার মতন করে খেলবা, তারপর আমরা তোমাকে গিয়ে জাজ করবো, এই জিনিসটাও তো পায় না। আমার কাছে মনে হয় এই জিনিসটা একটু পেলেও, যখন আসলে একটা প্লেয়ার খারাপ খেলে তখন প্লেয়ারের মাথায় অনেক কিছুই কাজ করে। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, ইউ হ্যাভ অল সিন লিটন ব্যাটিং। যখন ও রান করতে থাকে, ওর চেয়ে সুন্দর ব্যাটসম্যান আর হয় না। হ্যাঁ, আর আপনি মাঝখানে ওর একটা ফেজ গেল কিছুদিন আগে, ওর ব্যাটিং দেখে মনে হচ্ছিল ও ব্যাটিংই ভুলে গেছে, খুবই বাজে। তো আসলে আমরা যখন খারাপ খেলতে থাকি তখন প্লেয়ারদেরকে ব্যাক করাটা অনেক ইম্পর্টেন্ট, সেটা মেন্টালি। অ্যান্ড ওই জিনিসটা হয়তো একটু আমাদের দেশের সব কিছু মিলায় আপনি দেখবেন হয়তো এখন চেঞ্জেস আসতে পারে, বাট ফ্রম আগের যে সিচুয়েশনটা ছিল, খুবই ব্যাক করা একটু কম হতো, প্লাস মেন্টালি ব্যাক করা কম, আর সোশ্যাল মিডিয়া ট্রোলিং আমি নিজেও ওটার শিকার। তো ওটা খুবই একটা বাজে ইম্প্যাক্ট ফেলে, যে আমি হয়তো আজকে যদি খারাপ খেলি আমাকে টিম থেকে বাদ দিয়ে দিবে, আমি আর টিমে হয়তো ঢুকতে অনেক কষ্ট হবে, আর ওটার চেয়ে বড় কথা আমাকে নিয়ে তো অনেক কথা শুরু হয়ে যাবে মিডিয়া ট্রায়াল। হ্যাঁ, আপনি খারাপ খেলছেন, আপনাকে নিয়ে কোটি কোটি লোকজন জাজ করতে বসে গেছে। আর আপনার মতন যারা আছে, বা আপনি বললাম আপনাকে তখন টিমে নেওয়া হয়, আপনাদেরকে কি মানে একটা প্রেশার দেওয়া হয় না যে তোমাকে নেক্সট 2টা ম্যাচ ভালো খেলতে হবে, 3টা ম্যাচ ভালো খেলতে হবে, নাইলে কিন্তু তোমার জায়গায় আরেকজন বসে আছে? না, ওইরকম আসলে কখনোই কোনো কিছু হয় না। সবসময় আমাদের সাথে এরকম ইন্টারাকশনগুলো কোচ সিনিয়র প্লেয়াররা করে, তো সবসময় দে আর অলওয়েজ সাপোর্টিভ, যে মন খুলে খেলতে থাক, যা হওয়ার হবে, ওগুলো নিয়ে রেজাল্ট নিয়ে এত চিন্তা করিস না। হ্যাঁ, বাট ব্যাক মাইন্ডে কিন্তু ওরা ধরেই রাখে যে ওকে আমি সুযোগ দিচ্ছি, ওকে ভালো খেলতে হবে। আমার কথা হলো, আপনাদেরকে যখন টিমে আনা হয় প্রসেসটা হার্ড করা উচিত, আপনাদের যখন টিম থেকে বাদ দেওয়া হবে প্রসেসটা হার্ড করা উচিত। আপনারা যদি 5টা-6টা ম্যাচের গ্যারান্টি নাই পান যে আমি নেক্সট 2টা সিরিজের জন্য ওডিআইতে সিলেক্টেড, আমি মন খুলে কেনমে খেলবো? আমার যদি প্রত্যেকটা ম্যাচে প্রেশার থাকে যে আমাকে রান করতেই হবে, মেবি দে আর থিঙ্কিং মি টু রিপ্লেস, এরকম যদি একটা প্রেশার থাকে, এটা তো হার্ড, তাই না ভাই? আই গেস এই জিনিস একদম প্রেশারলেস হওয়াটাও উচিত না, কিছু প্রেশার তো থাকাই উচিত, না হলে আপনার যদি
ফিয়ারই না থাকে, ফিয়ার অফ ফেলারের, আপনার ওই ড্রাইভটা আসবে না সাকসেসফুল হওয়ার, তো আপনি তখন কশাস থাকবেন না, আপনি আপনার ফর গ্র্যান্টেড নিয়ে নেবেন জিনিসটাকে। তো আমার কাছে মনে হয় যে সার্টেন প্রেশার ইজ নেসেসারি, বাট কিছু কিছু জিনিস আই থিঙ্ক ক্রিকেট বোর্ডের উচিত ব্যাক করা। একটু ইজি কোশ্চেন আছে, ওটা একটু টাফ ছিল। হোয়াট মেক্স ইয়াসির রাব্বি হ্যাপি? ও, স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি, ওকে, that's number one. স্কোরিং রানস, এটা যদি আপনি বলেন। পার্সোনাল লাইফে আই উড সে যে ড্রাইভ, I love driving my car, and one of the most things that makes me happy, I think that's eating. আমার শরীর দেখলে you're a হয়তো foodie. বুঝবেন। I am a foodie, but এখন আগে অনেক ছিলাম, বাট এখন অনেক মানে মেনে লাইক চলতে what's your favorite food? আম্মা যেটাই বানায় দেয় ভাই, আসলে আম্মা যেটাই আম্মুর ছেলে বানায় দেয়। কিন্তু আম্মুর কোন ডিশটা সবচেয়ে বেশি পছন্দ? আম্মুর একটা স্পেশাল, আমি জানি না এটা আসলে আমার মজা লাগে কিনা, আম্মু যখন হচ্ছে আমাকে একটু করে কিছু দিয়ে, একটু ফ্রাইড রাইস দিয়ে, একটু চিকেন ফ্রাই বানায় দেয়, আমার খুব মজা লাগে খেতে। মায়ের হাতে মজাই আলাদা। হ্যাঁ, I really feel that. ফ্রেন্ডদের সাথে চিল করতে পছন্দ করেন? আমি অনেক আড্ডাবাজ। আর যখন আড্ডা দিতে বসি, টাইম কখন কোন দিক দিয়ে চলে যায়। আমরা যখন চিলংয়ে ছিলাম, আমরা ভাটিয়ারিতে যেতাম। Used to go? না, I didn't used to go to ভাটিয়ারি, কারণ আমাদের দেখা যেত আব্বু আমাকে দূরে কোথাও যেতে দিতেন না। আর সব সময় আড্ডা বলতে আমরা হচ্ছে টং, ওই যে টং এর মধ্যে আড্ডা, আর যদি খুব বেশি দূরে তাহলে সিআরবি, ওকে, দ্যাটস ইট। গাড়ির রেস টেস দেওয়া তো না, আসলে ওরকম কোনো কিছুই করা হতো না। ও, আপনার ন্যাশনাল টিমে ফার্স্ট খেলেছেন কখন? 2021। হ্যাঁ, ওডিআই দিয়ে ডেবিউ? ওডিআই টেস্ট দিয়ে ডেবিউ। ইট ওয়াজ December 26th, I guess, পাকিস্তানের এগেনস্টে 2021 এ। জি। So now 2024, just 3 বছর। The way it's going, are you happy? No, not happy right now, cause আমাকে আবার ওই জায়গাটায় দেখতে চাই, যেখান থেকে আপনি স্টার্ট যেখান করেছেন। থেকে আমি Start করেছেন। 2021 এ স্টার্ট করেছি। Are you taking any special coaching or did you change your diet plan or something? Yes, আমি এখন যে ব্র্যান্ডের, তামিম ভাই কিছুদিন আগে একটা কথা বলেছিল যে বাংলাদেশ শুড নো হোয়াট ব্র্যান্ড অফ ক্রিকেট দে আর ট্রাইং টু প্লে। তো লাস্ট 6 মাস ধরে আমি আমার ওই খেলাটাকে ওইভাবে ইভলভ করার ট্রাই করছি, যে এখন ওয়ার্ল্ড ক্রিকেটটা যে স্ট্যান্ডার্ডে যাচ্ছে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করার। ওইভাবে করার চেষ্টা করছেন, লাইক স্পেশাল ট্রেনিং, জি, স্পেশাল ডায়েট। ওকে, যখন ট্রেনিং আর ডায়েটের কথা আছে, একটা নাম আমার মাথা অলওয়েজ আসে, বিরাট কোহলি। How do you find him? You played with him, right? I played against him. একটা টি-20 খেলেছি, একটা ওয়ানডে খেলেছি, একটা টেস্ট খেলেছি। যদিও ওনার সাথে অনেক বেশি মেশা তো আমার হয় না, বাট আই উড সে বিরাট কোহলিকে আপনার দেখতে হবে না, আমাদের দেশে মুশফিক ভাই অসম্ভব জেদি একটা মানুষ, অসম্ভব ডিটারমাইন্ড একটা মানুষ, অসম্ভব হার্ডওয়ার্কিং একটা মানুষ। আমরা মাঝে মাঝে, আপনাকে আমি একটা জাস্ট কিছুদিন আগের একটা ঘটনা বলি। আমাদের এই যে জুলাইয়ের ঝামেলার সময় আমাদের একটা ক্যাম্প চলছিল বাংলা টাইগার্সের, তো উনি ওখানে আসছিলেন, অ্যান্ড ওই ঝামেলার কারণে ক্যাম্পটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়নি, মানে আমরা হোটেল থেকে বেরোতে পারছিলাম না, ইট ওয়াজ ইন চিটাগং। তো উনি ঢাকা চলে গেছেন। তো একটু শান্ত হওয়ার পর কিছুদিন, 2-3 দিন পর আমাদের আবার প্র্যাকটিস শুরু হলো। তো মুশফিক ভাই তার একদিন আগেই ঢাকায় গেছেন, একদিন কি 2 দিন আগে ঢাকা গেছেন। আমাদের প্র্যাকটিস 10টা থেকে, অ্যান্ড আমরা যখন বাসে উঠবো 9টা বাজে, তখন ওয়ান অফ আওয়ার স্টাফ ইজ সেইং দ্যাট মুশফিক ভাই সকাল 7টা বাজে চিটংয়ে এসে উনি ওনার কাজ করে ওখানে আপনাদের জন্য ওয়েট করছেন। That much of dedicated. That much of dedication. মানে এই মানুষটার সাথে আমরা মাঝে মাঝে বলা বলি করি ফ্রেন্ডরা, উনি মানুষ না, উনি নর্মাল মানুষ না, উনি রোবট। একটা মানুষ কিভাবে, মানে তার ডেডিকেশন লেভেলটা কত স্ট্রং না হলে একটা মানুষ সবসময় একটা রুটিন
স্ট্রিক্টলি ফলো করে। অ্যান্ড নট ফ্রম লাইক এ রিসেন্ট, না, অল দ্য টাইম, ছোটোকাল থেকে একদম। বাট আমার কাছে মনে হয় না আমি ওনার মতো হতে পারবো। আমি ওইভাবে বড়ই হইনি, ওইরকম গ্রিট আমার মধ্যে নাই। বাট ইউ ক্যান চেঞ্জ ইউরসেলফ। আই হ্যাভ চেঞ্জড মাই সেলফ, বাট ওনার মতো দেখা যাচ্ছে এভরিওয়ানস বিল্ড ডিফারেন্ট, রাইট? আমার জিনিসটা হচ্ছে আমি আই চুজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আমার কাছে হচ্ছে হয়তো মুশফিক ভাই 1000 বল খেলছে, আমার কাছে মনে হয় আমার 700 বল খেললে ওই জিনিসটা আমি যদি মন দিয়ে খেলি 6 থেকে 700 বল আমার খেললে ইউ ক্যান অ্যাচিভ দ্যাট। হ্যাঁ, দেখা যায় মুশফিক ভাইয়ের ব্যাপারে ছোটোবেলার থেকে যে জিনিসটা শুনে এসেছি, উনি হার্ড ওয়ার্ক করে ভালো প্লেয়ার হয়েছে। উনি খুবই কষ্ট করে এই লেভেলে এত ভালো ক্রিকেট খেলছেন। বা তামিম ভাই সেম না, সাকিব ভাই সেম না। হ্যাঁ, ওনারাও কষ্ট করেন, বাট নট ওনার লেভেলে না। দে আর মোর গিফটেড। ইয়েস। তো আমার কাছে মনে হয় যে আপনি বিরাট কোহলির কথাটা বললেন, আমাদের এত দূরে না গিয়ে মুশফিক ভাইকে দেখলেই হয়। বিরাট কোহলি যত বেশি যে পোস্ট করে না, তো ওই জন্য সবার চোখে জিনিসটা হয়ে গেছে আসলে ভাই। হ্যাঁ, নো ডাউট হি ইজ এ গ্রেট ব্যাটসম্যান। আর ওর ট্রান্সফরমেশনটা আমি দেখছি, কিন্তু যখন 8-9-তে আসছে জি, আর যখন 12-13-তে ফিজিক্যালি যে চেঞ্জটা হয়েছে, এটা সবার চোখে পড়ছে। জি, বিকজ ও কিন্তু আপনার মুম্বাই না দিল্লিতে বড় হয়েছে, একদম খাওয়া দাওয়া করা ফ্যামিলি থেকে আসছে, খেতে পছন্দ করতো। বাট এরপরে যখন দেখছে যে দিস ইজ ইন্টারন্যাশনাল লেভেল ক্রিকেট, ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ ইট ডিফারেন্টলি, ফুললি চেঞ্জড। জি, এটা অনেককে মোটিভেট করে আর কি। ট্রু। হ্যাঁ। আর হয়তো মুশফিক ভাই যদি বাংলাদেশে না হয় অন্য কোনো দেশে হতো, আমরা ওনাকে নিয়ে এভাবে হাইপ থাকতাম। মুশফিক ভাইয়ের সাথে মুশফিক ভাই যেহেতু কথা হচ্ছে, মুশফিক ভাইয়ের ব্যাটিংয়ের মেইন স্ট্রেংথ কি? আই উড সে ওনার ব্যাটিংয়ের মেইন স্ট্রেংথ, হি ইজ আই থিঙ্ক এখন যত ক্রিকেটার, অ্যাক্টিভ ক্রিকেটার আছেন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অফ স্পিন। ওনার মতো এত সুন্দর স্পিন বোলিং খেলতে আমি এত সাবলীলভাবে, সে যেরকমই উইকেট হোক অ্যাডাপ্ট করে নেয় উনি। এত ভালো স্পিন খেলতে আমি কখনো কাউকে দেখিনি। সুইপ শট বলেন, ওনার ফুটওয়ার্ক বলেন, সব কিছু মিলাই আই হ্যাভেন্ট সিন এনি বেটার দ্যান হিম। ওনার সুইপ যেটা ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হয় না, ইট ওয়াজ ফ্লোলেস। এটা মানে ভাই আমি আসলে আমি এক্সাজারেট করছি না, বাট আমার কাছে মনে হয় এই সময় বাংলাদেশে তো হি ইজ দ্য বেস্ট স্পিন প্লেয়ার, স্পিন বল প্লেয়ার, আর ওয়ার্ল্ডেও হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আপনার কি মনে হয় মুশফিক ভাইয়ের মধ্যে আরো কয় বছরের ক্রিকেট বাকি আছে? অ্যাজ হি ইজ গোয়িং উইথ হিজ ফিটনেস, আমার তো মনে হয় আরো 2-3 বছর আরামসে খেলবেন উনি। আরামসে খেলবেন। মিডল অর্ডার উনি নিয়ে রেখেছে। আচ্ছা, উনি টি-20 খেলতেছে না কেন? ভাই এটা আসলে তো ওনার পার্সোনাল ব্যাপার। যদিও টি-20তে উনি থাকলে বাংলাদেশের জন্য অনেক ভালো হতো, বাট আই ডোন্ট নো বা উনি কেন খেলতেছেন না, এটা ওনার পার্সোনাল ব্যাপার। টেস্ট ইজ মোর চ্যালেঞ্জিং, রাইট? ট্রু। সো উনি যদি ওডিআই টি-20 খেলতো, আমাদের উইনিং রেশিও কিন্তু ওদিকে বাড়তো। টেস্টে কিন্তু আমরা এনমো হারতেছি, অন্য হারতেছে। সো টি-20 আর ওডিআইতে জিতা যে আমাদের উইনিং পার্সেন্টেজ, এটা কিন্তু বেড়ে যেত। আই গেস ওনার না খেলার পিছনে একটা কারণ হতে পারে টি-20 ইজ মোর ড্রেনিং, কারণ হাই ইন্টেন্সিটির খেলা। উনি 3 ফরম্যাট খেলছেন বাংলাদেশের, তো তখন তো টি-20 থেকে আসলে একটা জিনিস, টি-20 থেকে শিফট করাটা একটু কষ্ট টেস্টে। টেস্ট থেকে ওয়ান ডে আর টি-20তে শিফট করা ইজি। আপনি গিয়ার 1 থেকে গিয়ার 5-এ আপনি একদিন 2 দিনের মধ্যে যেতে পারবেন, বাট গিয়ার 5 থেকে আসাটা একটু কষ্ট। ফুললি ডিফারেন্ট অ্যাপ্রোচ, ফুললি একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। তো আই গেস এটাও একটা কারণ হতে পারে ওনার, বাট ইটস হিজ পার্সোনাল থিং এন্ড আই থিংক উই শুড রেসপেক্ট দ্যাট। আচ্ছা, বাংলাদেশ ক্রিকেটের যে আমাদের এখন স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এদের স্ট্রাকচারের মধ্যে তফাৎটা কেমন? আই থিঙ্ক লোকাল কোচ একটা অনেক বড় একটা ইস্যু। আপনি আমাদের দেশে এখন হাতে গোনা 5 থেকে 6 জন হয়তো এরকম কোচ আছেন, বাট তারাও কিন্তু উপরের লেভেলে কাজ করে। বাট আপনি যদি নিচের দিকে যান, ডিস্ট্রিক্ট লেভেলগুলোতে যান, ভালো কোচ ওরকম নেই। মানে যারা ফাউন্ডেশন দিবে ওরকম দক্ষ কোনো কোচ নেই, সত্যি কথা বলতে। ওই জন্য লাইক প্লেয়ারদের তৈরি হতে একটু প্রবলেম হচ্ছে বা যেটাই হোক।
আর আপনি যখন ফাউন্ডেশনটা ঠিক করবেন না তখন তো আপনার আসলে উপরের দিকে যাওয়াটা তো একটু মুশকিল হয়ে যায়। আই গেস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন একটু উচিত হচ্ছে একদম রুট লেভেলের কোচগুলোকে আরও বেশি ওয়েল ট্রেন করা। তাহলে কি সম্ভব না? আই গেস ওখান থেকে যদি একটা চেঞ্জেস আসে, দেখা যাবে ওই দিক থেকে চেঞ্জেস আসলে আমাদের উপরেও অনেক চেঞ্জেস আসা শুরু করবে। তখন দেখা যাবে যদি দেখা যাচ্ছে উপর নিচের থেকে আরও ভালো কোচ উঠে আসা শুরু করে, তখন একদিক দিয়ে তো ভালোই হবে যে হচ্ছে আপনার নতুন কোচ আসছে, এবং যারা পুরান কোচ আছে আই থিঙ্ক ওদেরও একটা ড্রাইভ আসবে নিজেকে আরও বেশি ইমপ্রুভ করার। আমরা যেটা শুনি আপনার এই সোশ্যাল মিডিয়া থেকে আপনার যে যারা আপনার নিচের লেভেলে খেলে তাদের নাকি ঠিক মতন বল টল পায় না, ওরা ক্রিকেট ব্যাটের শর্টেজ নাকি অনেক থাকে, একটা দুটা ব্যাট দিয়ে নাকি পুরো টিমের খেলতে হয়, এগুলো কতটুকু ট্রু? আই উড সে ইটস পার্টলি ট্রু, নট হোল। কারণ ক্রিকেট বোর্ড কিন্তু ক্রিকেট বোর্ডের বাজেটের একটা অ্যালটমেন্ট কিন্তু থাকে ওদের জন্য। তো আসলে ক্রিকেট বোর্ড থেকে জিনিসগুলো যায়, বাট আমি জানি না ওই জায়গায় গিয়ে কী সমস্যাটা হয়। কারণ আপনি চিটং ডিস্ট্রিক্টের প্লেয়ারদের সাথে আপনি খাগড়াছড়ি, বান্দরবন, নোয়াখালী ডিস্ট্রিক্টের প্লেয়ারদের মেলাতে পারবেন না। দে আর ডিফারেন্ট। কারণ স্বাভাবিক সোশিও ইকোনমিক্যালি একটা ব্যাপার আছে, সবার এনভায়রনমেন্টের একটা ব্যাপার আছে, সবাই ফিনান্সিয়ালি সলভেন্ট থাকে না। চিটংয়ের ব্যাপারটা ডিফারেন্ট। চিটংয়ের দেখা যায় অনেক 10 জনের মধ্যে 6 জনই ভালো ফ্যামিলি থেকে উঠে আসে, যারা ফিনান্সিয়ালি সলভেন্ট। বাট নোয়াখালী, খাগড়াছড়ি, বান্দরবন খুবই গরিব ফ্যামিলির ছেলেপেলেরা আসে। তো ওই জায়গাটাই ক্রিকেট বোর্ড দেয়, বাট ক্রিকেটারদের কাছে যাওয়ার যে প্রসেসটা আমি জানি না কেন ক্রিকেটারদের কাছে যায় না। প্রসেসটাতে ঝামেলা, আই গেস সো। মানে ক্রিকেট বোর্ড টাকা দিচ্ছে বাট এটা জায়গা মতন পৌঁছাচ্ছে না। দ্যাটস কারণ ক্রিকেট বোর্ড তো চাই যে ওই জায়গাটায় ইমপ্রুভমেন্ট আসুক। অবশ্যই ক্রিকেট বোর্ড যদি আপনার এই যে 10 টাকা দিল, এখন নেক্সট স্টেপের 9 টাকাটা 8 টাকা হয়ে যায়, 8 টাকাটা 7 টাকা হয়ে যায়, এমন করতে করতে গিয়ে দেখুন একদম লাস্ট স্টেপে পৌঁছায় নাথিং। ট্রু। এইভাবে করলে কিন্তু চেঞ্জ হবে না। অ্যাকাউন্টেবিলিটি আর কি, হ্যাঁ, জবাবদিহিতা যদি না থাকে তো চেঞ্জ হবে না, কারণ এখানে আমরা অলওয়েজ পিছিয়ে পড়বো। এই জায়গাটা আমার কাছে মনে হয় মাথা থেকে শুরু করা উচিত। এভরিওয়ান হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল। তো আমার কাছে মনে হয় যদি হেড অফ দ্য স্টেট যদি অ্যাকাউন্টেবল হয়, হেড অফ এ কোম্পানি যদি অ্যাকাউন্টেবল হয়, আমার কাছে মনে হয় সবাই ওই দেখেই ওখান থেকেই। আপনার কি মনে হচ্ছে এই 5ই আগস্টের পরে কোনো চেঞ্জেস আসছে? ভাই আসলে এখনও খুবই শর্ট টাইম, মাত্র 2 মাস কি 3 মাস হলো। তো আমার কাছে মনে হয় র্যাপিড চেঞ্জেস এখনই আপনি বুঝবেন না। চেঞ্জেস হওয়ার জন্য একটু টাইম তো লাগবেই, কারণ অনেক দিন একভাবে চলে আসছে একটা জিনিস। এখন আপনি হুট করে অনেক কিছুই বদলাতে পারবেন না, একদম পুরোপুরি রিশেপ করতে একটু টাইম লাগবে। তো আই গেস ইনশাল্লাহ, হোপফুলি উই উইল সি সাম চেঞ্জেস। ইনশাল্লাহ। তবে একটু লাইট কোয়েশ্চেন করি। আমি লাইট কোয়েশ্চেন আর হার্ড কোয়েশ্চেন একটু আলাদাভাবে রাখতেছি যাতে আপনি ইজি ফিল করেন। ব্যক্তি ইয়াসির কিভাবে ক্রিকেটার ইয়াসির থেকে আলাদা? ক্রিকেটার ইয়াসির হি ইজ ডিফারেন্ট। হি ইজ মোর লাইক অ্যাগ্রেসিভ মাঠে। আর ব্যক্তি ইয়াসির আই উড সে যে হি ইজ শাই। So you're a shy person, introvert? I wouldn't say আমি ইন্ট্রোভার্ট, আমি বলবো হচ্ছে আমি অ্যাম্বিভার্ট, দুটোটার মাঝখানে। আমি প্রথমে আমার একটু কষ্ট হয় প্রথমে খুলতে, বাট যখন আমি একজনের সাথে কমফোর্টেবল হয়ে যাই তখন হচ্ছে যে ও মনে করে একে তো এরকম চিন্তা করি নি। That's true, মানে একটু সময় নেন, বাট if it links with you, if it connects with you, then you are full on. Yeah. I understand you very well because I'm kind of the same guy. আমার অনেকে দেখে বলে যে ভাব নিতেছে, এই নিতেছে, জিনিসটা এরকম না। We just need some time. আমি অনেকের কাছ থেকে শুনছি যারা আমাকে প্রথমে টিভিতে দেখছে আগে, দেন আমার সাথে পার্সোনালি ইন্টারাকশন করছে, যে এরপর বলছে যে ভাই
কিছু মনে করেন না, আপনি একটা কথা বলেন। জি ভাই বলেন। যে আপনাকে টিভিতে না দেখে অনেক অ্যারোগেন্ট মনে হয়, বাট রিয়েল লাইফে আপনি ওরকম না। না ওইটাই তো আই সেড ভাই টিভিতে তো ভাই প্রেশার থাকে, রিয়েল লাইফে ওইটা কিন্তু ওরা বুঝবে না। দে জাজ ইউ জাস্ট টু সি ইউ অন দ্য গ্রাউন্ড, লাইক আপনি বলের পিছনে দৌড়াচ্ছেন, ছুটতেছেন, ক্রিকেট খেলতেছেন, ইউ শুড বি অ্যাগ্রেসিভ অন দ্যাট। ওইটা দেখে যদি আপনার ক্যারেক্টার জাজ করে, দ্যাটস নট গুড, দ্যাটস নট গুড। আচ্ছা ভাইয়া, আমি শুনছি আমার এক গোপন সূত্র থেকে যে আপনার নাকি পেটস আছে, ইয়েস, বিড়াল আছে। জি, ট্রু? yeah, that's হাউ true. ইউ টেক কেয়ার দেম, হাউ ইউ স্পেন্ড টাইম উইথ দেম? ছোটোবেলা থেকেই আই এম অ্যান অ্যানিমেল লাভার। আমার খুব শখ আমি একটা বাঘের বাচ্চা পালবো। আমি জানি না, বাট ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি কুকুর পালবো বাসায়। আমি কখনোই ক্যাট পার্সন ছিলাম না। আমি জানি না লাস্ট 3-4 বছর আমার মধ্যে কি ঢুকছে, বিড়াল দেখলে আমি মানে ওটাকে আমার আদর করতেই হয়। আর লাস্ট লাইক এটাও এখন একটা কমফোর্টের জায়গা আমার, যে আমার বিড়ালগুলোর সাথে আমার সময় ইউ ফিল রিল্যাক্স বিং উইথ দেম। কয়টা বিড়াল আপনার? রাইট নাও আমার কাছে 2টা বিড়াল। হোয়াটস দ্য নেম? একজনের নাম হচ্ছে গুল। গুল? ইয়া। আরেকজনের নাম হচ্ছে লাড্ডু। লাড্ডু। বাট আপনাদেরকে যদি আমি এখন মজার ব্যাপার, আব্বু নাম দেয়। একজনের নাম হচ্ছে গুলবাহার বেগম, বিকজ এটা আমার আব্বার নানির নাম। আরেকজনের নাম হচ্ছে আব্দুল কাদের চৌধুরী, এটা আমার আব্বার নানার নাম। তো হ্যাঁ, আমার ফ্যামিলির সবাই উই রিয়েলি টেক গ্রেট কেয়ার অফ দেম। আর আরেকটা হচ্ছে ওরা ফ্যামিলি এখন, সত্যি কথা। আর আম্মু মাঝে মাঝে আমাকে বলে যে তুই ওদেরকে যেভাবে ডাকোস, ওদেরকে যেভাবে কেয়ার করস, আমার জন্য তো কখনো এরকম করতে আমি দেখি নাই। তো তাইলে আপনি এই কথাটাই বুঝে নেন যে কিভাবে ভালো টেক কেয়ার করেন। সো আপনি যখন থাকেন না, এই যে খেলতে খেলতে বাইরে টেরেছেন, তখন আম্মু দেখে? মানে ঠিকঠাক মতন খাবার দাবার দেয়? আব্বু বিশেষ করে আব্বু নিজে খাচ্ছে কিনা তার সমস্যা নেই, বাট হি মেক শিওর they eat 3-4 times a day. Very good, very good. ওরা আপনার সাথে কতদিন ধরে আছে? আমি বিড়াল পেট করছি আজকে 1.5 বছর। এর মধ্যে আমার 2টা বিড়াল মারাও গেছে। দ্যাটস লাইক হার্ট ব্রেকিং। কারণ হচ্ছে আমি জানি না কেন এরকম খারাপ লাগে। আমার প্রথম বিড়ালটা, ওর নাম ছিল ফ্লাফি। তো ও যখন ইভেন আব্বু ওর নাম দিছিল হচ্ছে মহব্বত চৌধুরী। তো আমরা জানি না আব্বুর কোত্থেকে এসব আজগুবি আজগুবি নাম দেয়। আমার সাথে 1 মাস ছিল, জানি না কেন এরকম হলো, বাট লাইক ও মারা যাওয়ার 1 সপ্তাহ আমার বাসায় আমরা কেউ ঠিক মতো মানে খেতে পারিনি। আম্মুর এত বাজে অবস্থা হয়ে গেছিল যে ওটা দেখে আমার ওই 8 নাম্বার দিনে গিয়ে আমার এক ফ্রেন্ডের মানে হাতে পায়ে ধরে আমি বলছি, তুই আমাকে যেখান থেকে পারোস আমাকে একটা বিড়াল ম্যানেজ করে দে। দেন কেম ইন মাই লাইফ গুলবাহার আসার পর থেকে আমার মানে বাসার মানে সিনারিও চেঞ্জ হয়ে যেতে থাকলো। এভরিওয়ান ইজ সো হ্যাপি। তারপর আসলো হচ্ছে দেন কেম মাইলো। আফিফ গিফট করেছিল আমাকে ওটা, বাট স্যাডলি হি পাসড অ্যাওয়ে অলসো। তো মাইলোর পর আসলো হচ্ছে লাড্ডু। আফিফ ইজ ইউর গুড ফ্রেন্ড? আফিফ ইজ এ গুড ব্রাদার অফ মাইন, লাইক আমার জুনিয়র, বাট উই আর ফ্রেন্ডলি, উই আর ক্লোজ। ওকে ওকে। আফিফের স্টাইলও আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, স্টাইলিশ যেহেতু কথা হচ্ছে, যে 3টা ফরম্যাটের ক্রিকেট চলে আমাদের দেশে, টেস্ট, ওয়ানডে, টি20, আর প্রত্যেকটার স্টাইল কিন্তু একটু ডিফারেন্ট না? সো এখন ইদানিং কিন্তু আমরা দেখছি যে অনেক দল আপনার টেস্ট খেলছে ওয়ানডে স্টাইলে, ওয়ানডে খেলছে টি20 স্টাইলে, টি20 খেলছে টি10 স্টাইলে। এই যে এক জায়গা থেকে যে আরেক জায়গার মুভমেন্টটা, এটা কতটুকু ফ্রিকুয়েন্টলি দে আর ডুইং ইট, অ্যান্ড ইজ ইট গুড ফর দ্য ক্রিকেট? আই থিঙ্ক আপনি যদি মার্কেটিং ওয়াইজ চিন্তা করেন, ইটস গুড। আর যদি আপনি চিন্তা করেন টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে, আই উড সে ইটস নট গুড। কারণ ভাই টেস্ট ক্রিকেটটা তো নাম টেস্ট ক্রিকেট এই কারণেই যে ইটস এ টেস্ট অফ ইউর পেশেন্স, টেস্ট অফ ইউর স্কিল। তো
তো আপনি যদি ওই খেলাটাই যদি মনে করেন হচ্ছে T20 বা ওয়ানডের মতো হয়ে যায়, তাহলে অ্যাকচুয়াল যে এভাবে আসলে মজাটা ওটা actual মিস মজাটা হবে। থাকে না। বাট আরেকটা মজা থাকে যে আগে যেরকম টেস্টগুলো বোরিং হতো, ইটস নট দ্যাট বোরিং। এখন অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে। হ্যাঁ, আপনার ইংল্যান্ডের টেস্ট দেখলে আপনি হয়তো বুঝবেন ওরা ব্যাসবল নিয়ে, বাট আমরা দেখছি এটা লাস্ট 2 বছর ধরে, বাট দে আর ওয়ার্কিং অন ইট লাইক সিন্স 2016। এত 1 বছর 2 বছর আসেনি, ওরা 2016 থেকে এটা নিয়ে 15-16 থেকে ওটা নিয়ে কাজ করছে। ইভেন 2015 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের সাথে হারার পর থেকে কিন্তু ওরা কিভাবে ক্রিকেট খেলবে ওটা ওরা ঠিক করে ফেলেছে। এই জন্যই আমরা দেখেছি 2019-এ ওরা প্রত্যেকটা ম্যাচেই তো আমার কাছে মনে হয় 300-350 উপরে রান করে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় ওই যে আই থিঙ্ক লাইক মোর টেস্ট ক্রিকেটটাকে ওয়ান ডে স্টাইলে খেলার মেইন রিজন হলো দে নিড রেজাল্ট রাদার দ্যান হ্যাভিং এ ড্র। কারণ এখন আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে ওই যে টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা, ওখানে একটা বড় ফ্যাক্টর পয়েন্টসের একটা ইস্যু আছে। তো সবাই চায় রেজাল্ট বের করতে, তো রেজাল্ট বের করার জন্য যা যা করা দরকার আই গেস ওটা আপনার যে ওয়ার্ল্ড ক্রিকেটে যে দেখতেছি যে স্টাইলের চেঞ্জের কারণে এভরিওয়ান ইজ গেটিং ভেরি অ্যাগ্রেসিভ, রান চাই, কম বলে স্ট্রাইক রেট হাই থাকতে হবে। সো ওই তুলনায় আমাদের দেশে প্লেয়াররা অনেক পিছিয়ে আছে। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? লাইক ওরা এক্সেলেট করতে এত টাইম নাই কেন? কারণ আমরা তো ওটা তো অভ্যস্ত না। আমরা আপনি আমাদের ডোমেস্টিক ক্রিকেটে ফার্স্ট ক্লাস বলেন, লিস্টে বলেন, আমাদের সবাই হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড। কেউ হচ্ছে খেলার যে আপনার হচ্ছে আমাদের ব্র্যান্ডটাকে চেঞ্জ করবে, আমাদের খেলার প্যাটার্নটা চেঞ্জ করবে। প্যাটার্ন চেঞ্জ করতে গেলে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন না 1 বছর 2 বছর। বাট আমরা যখন NCL খেলি, ঢাকা প্রিমিয়ার লিগ খেলি, তখন কিন্তু আমাদের যে টিম থাকে, আমাদের টিমের চাহিদাই থাকে ম্যাচ জিততে হবে। তো ম্যাচ জেতার জন্য কি করতে হয়, আমাদের সেই চিরচরিত একটা প্যাটার্ন আছে, আমাদের 300 করো, 300 করলে তোমরা 350 করলে ম্যাচ জিততে হবে। বাট এটা আমরা এই জিনিসটার থেকে আমরা বেরোতে পারি না যে 300-350 করলে ম্যাচ জিতবো। আমরা এই 300-350 চেস করবো। এই 300-350 চেস করার জন্য আমাদের যে মেন্টালিটি নিয়ে ব্যাটিং করতে হবে, ইউ উইল ফেল। প্রথম 10 বারে আপনি 8 বার ফেল করবেন, বাট দেখা যাবে আস্তে আস্তে যখন আপনি অ্যাডাপ্ট করা শুরু করবেন, দেখা যাবে পরের 20 নাম্বার যে ম্যাচটা খেলছি, তখন আমাদের উইনিং রেশিও হয়ে যাবে 10টা, 11টা, 12টা। তো আই গেস আমাদের এইখান থেকেই, ডোমেস্টিক থেকে এই জিনিসটা শুরু করা উচিত। আচ্ছা ভাই, একটা জিনিস আমি দেখি যে আমাদের সিলেক্টররা যখন আপনার দল গঠন করে, তো আপনার বেশি ফোকাস করে হলো কারা বেশি রান করছে লিগের মধ্যে, আপনার প্রিমিয়ারে কত বা ডিভিশনে কত কার বেশি রান, ওটার উপর জাজ করে ওকে বিভিন্ন পজিশনে খেলায়। অ্যান্ড একজন টপ যারা ব্যাটসম্যান খেলে 1 থেকে 4-এ, তাদের তো পসিবিলিটি অনেক বেশি রান করে, বাট যারা 5, 6, 7-এ খেলে তাদের আবার পসিবিলিটি কম রান করে। তো যারা কম রান করে তাদেরকে ওইভাবে মূল্যায়ন আবার করে না, যে একটা পজিশনে গিয়েছে ইম্প্যাক্ট করতেছে, ও হয়তো বা 6-7-এ নামলো বা 3টা ইনিংস খেলে দিল 15 বলে 40 রানের ইনিংস, এটা কিন্তু হিউজ ইম্প্যাক্ট করছে উইনিং রেশিওতে, ওর কারণে কিন্তু ম্যাচও জিতছে। তো এই যে আপনার যে ইনফেয়ার যেটা হয়, যে ইনজাস্টিস যেটা হয়, আপনার যারা বেশি রান করবে তারাই শুধু ভালো, আর যারা মানে খুব বেশি ম্যাচে সুযোগ পাচ্ছে না, পাইলেও ইম্প্যাক্ট রাখতেছে, তাদেরকে ওইভাবে মূল্যায়ন করে না। এই জিনিসটা আপনি ভাই কীভাবে দেখেন? আমার কাছে মনে হয় এই জিনিসটাতে একটু আমরা আর একটু বেশি ফোকাস দিতে পারি। কারণ স্বাভাবিক, আপনি ওয়ান ডেতে টেস্টে ইটস এ ডিফারেন্ট ইস্যু। হয়তো দেখা যাচ্ছে 5-6 নেমে একটা ব্যাটসম্যান 70-80-100 নট আউট করতে পারবে, ওরকম সিচুয়েশান থাকলে। বাট এটাও খুবই রেয়ার হয় যে একটা 6 নাম্বার 7 নাম্বার ব্যাটসম্যান নেমে হচ্ছে গিয়ে আপনার 100-120 বা প্রত্যেক ম্যাচে এরকম হয় না। তো দেখা যায় আপনার তখন নাম্বার, আপনি যদি 1, 2, 3, 4, 5-এর কাছ থেকে দেখেন যে রানের ভলিউম, তখন আপনার 6-7-এর কাছ থেকে আমার কাছে এটাও মনে হয় দেখা উচিত, হ্যাঁ সে কত রান করেছে অ্যান্ড সে কয়টা ইনিংসে সে ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছে এবং তার স্ট্রাইক রেট কেমন। স্পেশালি ইন T20s যখন একটা 6-7-এর ব্যাটসম্যান থাকে, আমার কাছে মনে হয় তার রানের চেয়ে তার ইম্প্যাক্টটা বেশি দেখা উচিত, আর তার স্ট্রাইক রেটটা কীরকম সেটা আমার কাছে মনে হয় দেখা উচিত। হ্যাঁ, জাস্ট যারা বেশি রান করে ওইভাবে না দেখে ইম্প্যাক্টটা দেখা উচিত, তাই না? তাহলে আমাদের মনে হয় আরও ভালো ভালো প্রতিভা বের হবে। জি। আচ্ছা ভাইয়া, আপনাকে যদি
একটা ড্রিম 11 টিম তৈরি করতে বলা হয়, ড্রিম 11, দিস ইজ ইয়োর বাংলাদেশ ড্রিম 11 টিম। আপনি 90s থেকে যে আমাদের ক্রিকেট শুরু হয়েছে আর এখন পর্যন্ত আপনি ওপেনার নেবেন কাকে আগে? শুধু বাংলাদেশ টিম, বাংলাদেশ রাইট? টিম, হ্যাঁ। আমি বলবো তামিম ইকবাল ওপেন, ওনার সাথে ওপেন করবে মেহরাব হোসেন অপি। এক্স্যাক্টলি দ্য সেম থিং আশরাফুল সাইদ, এক্স্যাক্টলি দ্য সেম থিং। আশরাফুল ভাই আপনার সাথে ম্যাচ করে গেছে। ওকে, তিনে নান আদার দেন, ওয়েল ইটস এ টাফ কন্টেস্ট, কারণ ছোটোবেলায় পাওয়ার ক্রিকেট শুরু করা দেখছি আফতাব আহমেদ, তিনেই দেখতাম ওনাকে মারতো। তো সরি সাকিব ভাই, বাট আফতাব ভাই। চারে মোহাম্মদ আশরাফুল, পাঁচে মুশফিক ভাই, ছয়ে সাকিব ভাই, সাথে আই উড মানে নো ডাউট রিয়াদ ভাই। ওকে, আটে ওকে, নাও ইটস গেটিং টাফ। So did you take any wicket keeper? মুশফিক ভাই, ওকে, হ্যাঁ। আটে দেন আটে যদি আমাকে ধরতে হয় একটা অলরাউন্ডার, খালেদ মাহমুদ সুজন। চাচা? জি। টিমের উনি চাচা, ভাতিজাকে? আমরা সবাই। দেন নয়ে দেন ইটস মোহাম্মদ রফিক। দুটা পেসার। মাশরাফি ভাই। আফটার দ্যাট মুস্তাফিজ, ভেরি গুড টিম। ও আপনার যে ড্রিম 11 এটার সাথে আসলে অনেক মিল আছে, এটা ভেরি সারপ্রাইজ। ওকে, সো আমরা এখন একটা নতুন সেগমেন্টে যাব। এই সেগমেন্টের নাম হলো অভিজ্ঞতার বর্ণনা। সো ভাইয়া তো এখন পর্যন্ত অনেকগুলা টেস্ট ম্যাচ, টি-20 আর ওয়ানডে খেলছে। আমি ভাইয়ার থেকে জানতে চাচ্ছি ভাইয়ার ফার্স্ট টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা কেমন ছিল? ভাই আগের রাতে ঘুমাতে পারিনি যখন থেকে শুনেছি আমি ডেবু করব। আর স্বাভাবিক পাকিস্তানের মতো একটা টিম, তখন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, এরা পিক ফর্মে, অ্যান্ড আই হ্যাভ টু গো অ্যান্ড ফেস দ্যাম। বাট যখন মাঠে নামি তখন আর ওই প্রেশার থাকে না, কারণ তখন ফিলিংসটাই অন্যরকম থাকে। দেশের জন্য নামছি, এক্সাইটমেন্ট, নার্ভাস, হ্যাঁ। বাট আমার কাছে মনে হয় প্রথম ইনিংসটাতে আমি যখন ব্যাটিংয়ে নামি, আমার সাথে মুশফিক ভাই সম্ভবত ছিলেন, উনি খেলাটা ইজি করে দিয়েছেন আমার জন্য। ইভেন আমি ওনার সাথে যতগুলো ফ্র্যাঞ্চাইজি খেলছি, উনি ব্যাটিংয়ে থাকলে খেলাটা অনেক ইজি হয়ে যায়, বিকজ ওনার মতো ক্যালকুলেটিভ ব্যাটসম্যান, ওনার মতো সিচুয়েশন অ্যাসেস করতে পারে খুবই কম মানুষ আছে আমাদের দেশে। অ্যান্ড প্রথম ইনিংসে তো আই উড সে আমি 4 রান করে আউট হয়ে যাই, বাট সেকেন্ড ইনিংস আমাদের 6 ওভারে সম্ভবত 10 কি 16 রানে 4 উইকেট চলে যায়। তো আমি তখন ব্যাটিংয়ে নামি, অ্যান্ড স্বাভাবিক একটা ক্রুশিয়াল মোমেন্ট ছিল আমাদের ম্যাচে ওই ইয়াটা। আমি যখন মাঠে নামি তো মুশফিক ভাই ছিলেন, আমাকে বলে দিলেন যে বল খুব সুন্দর দেখা যাচ্ছে, সামনের জন্য রেডি থাকবি, বাউন্সার মারলে দেখা যায় ছেড়ে দিতে পারবি। খেলাটা আমার ওখানে 70% ওখানে আমার জন্য ইজি হয়ে যায়। অ্যান্ড আল্লাহর মতে ওই ইনিংসেই হচ্ছে আমি 36 করে রিটায়ার্ড হয়ে আমার মাথায় বল লাগে, শাহিন আফ্রিদির একটা বল। তো হাউ কুইক হি ওয়াজ? ওয়েল হি ইজ কুইক, লাইক 90 ক্লিকসে একটা বলার বোলিং, pretty much like all the balls above 145. Yeah, 140 above তো ছিল সবগুলো বল, লাইক 6টা বল। খেলা কি আসলে ডেডলি? ওয়েল আই থিঙ্ক কষ্ট তো হয়ই, কিন্তু ডেডলি আই ওয়ন্ট সে, বিকজ অ্যাকশন সুন্দর, সব কিছু খুব ভালো বল দেখা যায়। আমার কাছে মনে হয় ও শাহিন শাহ আফ্রিদির থেকে আমার খেলতে কষ্ট হয়েছিল হাসান আলীকে, অ্যাকশনের কারণে। ওর আফ্রিদি সুইং কেমন? ভালো, লাইক তখন তো ও এখন না একটু ইনজুরি থেকে আসার পর থেকে একটু পেস কমছে, বাট আউট সুইং চিটংয়ের মতো উইকেটে সুইং করানো এটা এত ইজি ব্যাপার ছিল না, সেটা 6, 7, 8 ওভার পর্যন্ত। তো হিজ বল ওয়াজ সুইঙ্গিং।
অ্যাট দ্যাট টাইম। আর তো রিভার্সও করাতে পারে না? দুটোই পারে। দুটোই পারে। পাকিস্তানিরা আসলে রিভার্স সুইংয়ের মাস্টার বলে ওদেরকে। ওকে, ফার্স্ট ওডিআই খেলার এক্সপিরিয়েন্স কেমন ছিল? ফার্স্ট ওডিআইটা আসলে স্বপ্নের মতো ছিল, কারণ আমি কখনো এক্সপেক্ট করিনি, বাট এক্সপিরিয়েন্স খুবই বাজে। ডাক শূন্য করে আউট হয়ে গিয়েছিলাম, তো খুবই মন খারাপ ছিল ওই দিন। Did you get a sudden call or it was a planned call? আই থিঙ্ক আমি ওই বছর বিপিএলটা ভালো খেলেছিলাম খুলনা টাইগার্সের হয়ে। তখন থেকে আসলে শুনছিলাম যে আমাকে টি-20 টিমে ডাকবে, বাট আমি এটুকু শিওর ছিলাম না যে আমাকে ওয়ানডে টিমে ডাকবে কিনা। বাট আল্লাহর ইচ্ছা ছিল হয়তো, তো আমি ওয়ানডে টিমে কল পাই। ফার্স্ট টি-20 খেলার এক্সপিরিয়েন্স? ফার্স্ট টি-20ও আসে হচ্ছে মুশফিক ভাইয়ের ইনজুরির কারণে। মুশফিক ভাইয়ের হাতে বল লাগে, উনি আঙ্গুলে ব্যথা পায়, তো ওই কারণে হচ্ছে আফগানিস্তানের সাথে আমার টি-20 ডেবু হয়। তো ওই ইনিংসে ওই 7 নম্বরে ব্যাটিং করেছিলাম, সম্ভবত 10 রান কি 9 রানের মতো করে আই ওয়াজ আউট। তিনটা ইনিংস যখন আপনি খেলেছেন, আপনার ফার্স্ট কোচ আপনার বাবা কখনো কি দেখেছে এই তিনটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ লাইভ স্টেডিয়ামে বসে? আব্বু এখন আর আমার খেলা স্টেডিয়ামে বসে দেখতে পারেন না, এটা 2018-19 থেকেই। আর হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করে, কিরে তোর বাবা আসবে না খেলা দেখতে, মা আসবে না খেলা দেখতে? তো আমি সবসময় এখনও আনসার একই থাকে, ভাই আমার বাপ মাকে যদি আনতে হয় তাহলে 2টা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই রাখা লাগবে, যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে, এত বেশি নার্ভাস থাকে ওরা খেলার সময়। আমার থিঙ্ক এ লট অ্যাবাউট ইউ। এখন পর্যন্ত তো আপনি অনেক এক্সেলেন্ট ক্যাচ নিয়েছেন, কোনো একটা বেস্ট ক্যাচ উইচ ইজ ইউর নাম্বার 1 টিল নাও? ওয়েল, সবচেয়ে স্মরণীয় ক্যাচ আমার হয়ে থাকবে আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্যাচ। এটা ছিল হচ্ছে মিরাজের বলে সিলিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে। আমি সাকিব ভাই ইনজুর্ড হয়ে গেছিলো, অন্য জায়গায় আমি ফিল্ডিং করছিলাম, ম্যাচ খেলিনি আমি তখন। শর্ট লেগে আমি একটা ক্যাচ ধরেছিলাম, তো আমার জন্য সবসময় মেমোরেবল একটা ক্যাচ থাকবে। আর বেস্ট ক্যাচ যদি বলতে চান, এগেইনস্ট সাউথ আফ্রিকা এবাদতের বলে টেম্বা বাবুমার একটা ক্যাচ ধরেছিলাম আমি স্লিপে, ওয়ান হ্যান্ডেড লেফট সাইডে ক্যাচ। আমার কাছে এই ক্যাচটা বেস্ট সো ফার। বেস্ট অফ অল। So for the first time when you met with your favorite cricket player, তখন আপনার এক্সপ্রেশন বা অনুভূতি কেমন ছিল যখন আপনার পছন্দের সবচেয়ে ভালো ক্রিকেটারকে ফার্স্ট টাইম মিট করেছেন? ওয়েল, আমি এখনও আমার পছন্দের কয়েকটা ক্রিকেটার আছেন, এর মধ্যে হাশিম আমলা একজন, ডেমিয়ান মার্টিন একজন, আর আমি একটু সচিন টেন্ডুলকার একজন। আমি একটু বায়াসড রিকি পন্টিংয়ের দিকে, কারণ আমার আই ওয়াজ রিয়েলি ক্লোজ উইথ মাই নানা ভাই। আমার নানু ভাই আমাকে সবসময় বলতেন যে প্লেয়ার হলে রিকি পন্টিংয়ের মতো প্লেয়ার হবা। তো সবার সাথে আমার মোটামুটি বা না, এখনও হাসিম আমলার সাথে আমার ওভাবে ইন্টারাক্ট হয়নি, ডেমিয়ান মার্টিনের সাথেও হয়নি। সচিন টেন্ডুলকারের সাথে একটা ছোট্ট একটা ইনসিডেন্ট আছে, সেটা আমি বলবো পরে। বাট রিকি পন্টিংয়ের সাথে আমার এখনও দেখা হয়নি, সো এখনও ওই ফিলিংসটা আমি জানি না। স্টিল ওয়েটিং ফর দ্যাট। কেন জানি মনে হচ্ছে কোনো একটা বিপিএল এর কোচ হয়ে আসবে সামনে, ইনশাআল্লাহ, হোপ সো। আর যদি আপনার টিমেই কোচ হয়ে যায় তাহলে তো শোনাই সোহাগা। দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। সো ভাই, বিপিএল হচ্ছে ডিসেম্বর থেকে, রাইট? এখনো ডেট তো নট ফিক্সড ইয়ার। ওকে, সো আপনি দুবার রাজশাহী রয়ে গেছেন। সো হাউ ওয়াজ দ্য থিং লাইক, হাউ দে কলড ইউ? ওয়েল, এটা তো ড্রাফটের হয়, তো আই ওয়াজ ইন প্র্যাকটিস অ্যাট দ্যাট টাইম। আমি প্র্যাকটিস করছিলাম, আর তখন হচ্ছে গিয়ে এই ওরা আমাকে পিক করে ড্রাফট থেকে। তো আমাকে হচ্ছে প্রথমে আমার একটা ফ্রেন্ড ফোন করে আমাকে জানায় যে ইউ হ্যাভ বিন পিক বাই রাজশাহী। তো আমি বলছি ওকে, আলহামদুলিল্লাহ, দ্যাটস ফাইন। অ্যান্ড ওদের ফার্স্ট পিক ছিল সম্ভবত তাসকিন। তো হি ইজ লাইক, আমরা ছোটোবেলা থেকে আন্ডার 15 থেকে একসাথে খেলে আসছি, তো ওর সাথে থাকা। তারপর তাসকিন আছে, হাসান মুরাদ, হি ইজ ফ্রম কক্সেস বাজার, খুবই টেস্ট টিমেও আছে এখন। আমার হাসান মুরাদ, লেফট আর্ম স্পিনার। আকবর আলী, হিজ অলসো নাইস গাই, খুবই ভালো ছেলে, আমার সাথে আমার খুব পছন্দের একটা ছোট ভাই। ওরা হচ্ছে, আই থিঙ্ক ইনশাল্লাহ উইল ডু গ্রেট। ইভেন বিজয় ইজ অলসো দেয়ার, আনামুল হক। তো এই যে বিপিএল এর আপনার যে লেভেলটা আর আইপিএল লেভেলটা, হাউ ডু ইউ ফাইন্ড ইট? সত্যি কথা বলতে গেলে আমরা যদি আউট অফ 10 আমরা যদি রেট করি, আইপিএল ইজ 9.5, বিপিএল ইজ 6.5 রাইট নাও। কারণ ওই রকম আপনি সব দিক দিয়ে চিন্তা করে দেখেন, আপনি ব্রডকাস্ট চিন্তা করেন, আপনি খেলার মান চিন্তা করেন, আপনি
টিমগুলোর কথা চিন্তা করেন, আইপিএলের কনসিস্টেন্সির কথা চিন্তা করেন, আইপিএল যেভাবে কনসিস্টেন্ট, বিপিএল 2015 থেকে 2019 পর্যন্ত এরকম কনসিস্টেন্ট ছিল, তখন কিন্তু বিপিএলের মান অনেক উপরে চলে গিয়েছিল। বাট রাইট নাও বিপিএলের মানটা নিয়ে একটু কেন হচ্ছে, আইপিএল ডে বাই ডে কিন্তু গ্রো করছে, জি, আর আমাদের বিপিএলটা কিন্তু খুব আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? সো এই জিনিসটাতে লাইক কী করা উচিত যাতে আমরা আমাদের আগের মান বা এর চেয়ে আরও বেটার করতে পারি? আই গেস একটা সলিড ইনফ্রাস্ট্রাকচার বিপিএলের জন্য আলাদাভাবে করা উচিত, বিপিএলের গভর্নিং কাউন্সিলটা বিপিএলটাকেই আলাদা করা উচিত। আর যারা যারা ওই জিনিসটা নিয়ে কাজ করবে প্রতি বছর 24/7 ওটা নিয়ে ডেডিকেটেড থাকবে। আর খেলার মান, প্রত্যেকটা টিম কনসিস্টেন্সি, কারণ আপনি দেখেন প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি যারা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি, একটা দুইটা ফ্র্যাঞ্চাইজি হয়তো মাঝখানে এদিক ওদিক হয়েছিল, বাট 7টা-8টা টিমের মধ্যে কিন্তু 6টা ফ্র্যাঞ্চাইজি কিন্তু ওরা একদম প্রথম থেকেই ওরাই টিম করছে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং যে একটা ফ্র্যাঞ্চাইজির ফ্যান বেজের জন্য, একটা টিমের কনসিস্টেন্সির জন্য, কারণ একটা টিম আপনি বানাতে হলে আপনাকে 2-3টা বছর ওভাবে খেলে আপনার প্লেয়ার করে ওভাবে করতে হয়, যেটা আপনার আইপিএলে দেখেন যে ওরা কিন্তু একটা প্লেয়ারকে 2 বছর ধরে রেডি করতে করতে তারপর ওরা করে খেলায়। বাট আমাদের দেশের ওইরকম ইনফ্রাস্ট্রাকচারটা নাই বিপিএলের, যেটা হচ্ছে একটা টিম সে জানে না সে পরের বছর টিম করবে কিনা। তো ওই যে একটা দীর্ঘমেয়াদী লং টার্ম প্রসেসের ভিতরে আমার কাছে মনে হয় যাওয়া উচিত। সো এই যে এই জিনিসটা যে একটা টিম জানে না নেক্সট বছরে ওরা পার্টিসিপেট করবে কিনা, বিপিএলে কি মানে যারা টিম দেয় তারা কি মানে প্রফিট করতে পারে না তেমন? আসলে এই ব্যাপারটা নিয়ে আমি খুব একটা জানি না ওরা প্রফিট করতে পারে কি পারে না, বাট যদি প্রফিট করতে পারতো তাহলে তো হয়তো আরও বড় বড় ইয়ারা আসতোই, কোম্পানিগুলো আসতোই। না ওইটাই, বিকজ ইন্ডিয়ান টিমগুলো কিন্তু অনেক লাকি, জি, যারা আইপিএলে খেলছে তারা কিন্তু ডে বাই ডে ওদের প্রফিট কিন্তু বেড়ে গেছে। এই শাহরুখ খানের যে ওরা টিম করলো সেই 2007-8 দিকে, এভরিডে দে আর ইনক্রিজিং দ্য কোয়ালিটি, বিগ প্লেয়ার অনেক টাকা দিয়ে কিনে আনতেছে, তার মানে হলো দে আর মেকিং প্রফিট। আমাদের মনে হয় এখানে কিছু একটা ভুল যাচ্ছে, যেখানে আমাদের কোম্পানি যারা আসে একটা সিজন করে দেখে যে না ভাই এটা তো একটা লস প্রজেক্ট, তাহলে আমি আর থাকবো না, এমন কি কিছু? আমার কাছে মনে হয়, কারণ এইসব জিনিস আমার চেয়ে ভালো ওরা আরও ভালো বুঝবে, বাট আমার কাছে মনে হয় সব কিছুতেই আপনার একটু রিশেপ করা উচিত, সেটা টিমগুলোর ক্ষেত্রে হোক, সেটা টিভি রাইটসের ক্ষেত্রে হোক, সেটা টিকেটিংয়ের ক্ষেত্রে হোক। আপনি যদি একটা টিম তো অবশ্যই খেলার জন্য যখন আসে, একটা বিজনেসম্যানের জন্য কিন্তু এটা বিজনেস, ও এই জায়গায় আসবে, ও তো ওর দেখবে যে ওর রেজাল্ট কী আসতেছে, ওর আউটপুট কী আসতেছে এখান থেকে। বাট ওর কাছে যদি এরকম আউটপুট না আসে, সে যদি লসেই থাকে, ও তো আর হবে না। আমার যেটা মনে হয় মার্কেটিংটা ঠিকভাবে করা হয় না। মার্কেটিং এটা আসলে এগুলো তো আসলে টিমদের করা উচিত, টিমরাই করবে। বাট যখন দেখে যে ইটস এ লস প্রজেক্ট, তখন হয়তো ওরাও ওইভাবে ইন্টারেস্টটা পায় না। ওইটাই, বিকজ অনেক সময় দেখা যায় বিপিএল চলছে, যেমন আইপিএল যখন চলে ইভেন বাংলাদেশিরাও দেখে, জি, এখানে বিপিএল চললে অনেকে দেখে না। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য অনেক শেমফুল যে আমরা লোকজনদের আইবলসটা নিতে পারছি না, বাট এটা আমাদের নিজেদের দেশের গর্ব। আই থিঙ্ক কর্তৃপক্ষের এদিকে আরও সচেতন হওয়া উচিত, আপনাদের চিন্তা করা উচিত যে কীভাবে আমাদের বিপিএলকে আইপিএলের সমান পর্যায়ে নিয়ে নেওয়া যায়। এখানে যদি আরও টাইম ইনভেস্ট করা হয়, মানি ইনভেস্টমেন্ট করা হয়, প্রপার ব্র্যান্ডিং যদি করা হয়, আমার মনে হয় আমাদের বিপিএলকে অনেক উঁচুতে নেওয়া সম্ভব। আচ্ছা, আমরা একটা নতুন সেগমেন্ট করেছি আমাদের এই সিজনে। এই সেগমেন্টের নাম হলো জনগণের প্রশ্ন। আচ্ছা, সো আমি আমার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলের থ্রুতে কিছু কোয়েশ্চেন কালেক্ট করেছি অল ওভার দ্য ওয়ার্ল্ড, নট জাস্ট বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দে সেন্ড মি সাম কোয়েশ্চেন ফর ইউ। আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছে, দে সেন্ড ইউ সাম কোয়েশ্চেন, লেটস রিড ওয়ান বাই ওয়ান। প্রথম কোয়েশ্চেন, রাঙ্গামাটি থেকে জাভেদ লিখেছেন, ভাই অবসর সময়ে কি করতে পছন্দ করেন? নাথিং, আড্ডাবাজি। হ্যাঁ। আচ্ছা। মৌলভীবাজার থেকে তিন্নি লিখেছেন, ইয়াসির তোমাকে আমার সেই লাগে, জিএফ হতে চাই, নাম্বারটা দাও। সরি, অলরেডি ম্যারিড? অলরেডি ম্যারিড। ভাই বিয়ে করছেন কখন? রিসেন্টলি, কিছুদিন আগেই। আচ্ছা, 24-এ?
আপুর নাম কি? রিভা। রিভা। জি। রিভা আপু মনে হয় অনেক জেলাস ফিল করছে। ওকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে জয় লিখেছেন, ভাই বিসিবি যারা চালায় তারা নিজেরাও জানে না কীভাবে ক্রিকেটের ভালো করা যায়, এদেরকে রিপ্লেস করে ভালো লোকজন আনার কোনো ব্যবস্থা কি করা যায়? ভাই এটা তো কঠিন প্রশ্ন করে ফেলছেন আপনি। হয়তো ব্যবস্থা করা যেতেই পারে, বাট এটা আমার হাতে নেই এখন। যদি যখন আমার কন্ট্রোলে আসবে জিনিসটা, আই উইল অবভিয়াসলি ট্রাই। ওকে। কুষ্টিয়া থেকে বাবর লিখেছেন, ভাই আপনি অ্যাক্টিং করলে সেই লাগবে, একটু কিছু অভিনয় করে দেখাবেন কি? আমি ভেরি ব্যাড অ্যাক্টার। ইভেন যখন বন্ধুদের সাথেও প্র্যাঙ্ক করা হয়, আমার জন্যই ওই প্র্যাঙ্কটা নষ্ট হয়। আমি হেসে দেই, আমি পারি না। একটু ট্রাই করেন না। পারি না ভাই, হয় না আমার। আমি কোথায় বলবো? আচ্ছা, আমাদের যে ফেমাস অ্যাক্টর ডিপজল ভাই, ওনার একটা ডায়লগ বলে দেন, আহো বাতিজা আহো। আহো ভাতিজা আহো। That's a good one. Yeah. Okay. চান্দিনা থেকে নোমান লিখেছেন, ভাই মাহমুদুল্লাহর জন্য এতদিন আপনি টিমে নিয়মিত জায়গা পাননি, যেহেতু তিনি টি-20 থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, সেহেতু এখন আপনার জায়গা পাক্কা। আপনাকে আমরা আবার টি-20 টিমে দেখতে চাই। পাকিস্তানে যদি বুম বুম আফ্রিদি হয়, আমাদের দেশে মারমার ইয়াসির। ভাই খেলার ধরন চেঞ্জ করেন না। হ্যাঁ, আসলে কি এই জিনিসগুলো লেখেন নাকি আপনারা ইচ্ছা করে করতেছেন ভাই? এত সুন্দর কথা তো আমার নামে কাউকে বলতে শুনিনি কখনো। যেটাই হোক ভাই, ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমি আবার ABPL দিয়ে নিজেকে ওভাবে কামব্যাক করতে পারি। আর এটা আসলে কখনোই কারোর জায়গা সেটেল না। আমি ভালো খেললে হয়তো আমি থাকবো ইনশাল্লাহ, অন্য কেউ ভালো খেললে অন্য কেউ থাকবে। তো সবসময় দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ। সিডনি থেকে সবুজ লিখেছেন, শামীম পাটোয়ারির চেয়ে আপনি অনেক ভালো ব্যাটসম্যান, আপনাকে দলে দেখতে চাই, আর কোনো দাবি নেই। ইনশাল্লাহ দোয়া করবেন। চাঁদপুর থেকে ইমু লিখেছেন, ভাই আপনার কণ্ঠ অনেক ভারী, কিছু মনে না করলে আপনার পছন্দের যদি 2 লাইন গান শোনাতেন। ভাই কণ্ঠ ভারীদের সাথে গানের কি সম্পর্ক ভাই? একটা গান গেয়ে দেন না ভাই। আমি গান গাইতে পারি না। এনি সং অফ ইউর ফেভারিট, আপনার পছন্দের সিঙ্গার কে? ভাই আই ডোন্ট হ্যাভ এনি পছন্দের সিঙ্গার, কারণ হচ্ছে আমি যে গানটা আমার ভালো লাগে আমি ওই গানটা অনেক শুনতে থাকি। ফর এক্সাম্পল এখন হচ্ছে ওরকম অনেক দিন হচ্ছে গান শুনি না, কিন্তু আই উড সে ছোটোবেলা থেকে ওয়ারফেজের গান, অর্থহীনের গান, আর্টসেলের গান অনেক শুনেছি। এদিক দিয়ে 90s কিছু হিন্দি গান। আপনার পছন্দের অভিনেত্রী? পছন্দের অভিনেতা যদি বলিউডে বলতে চান, ইটস শাহরুখ খান। কিরণ। বাংলাদেশে পছন্দের অভিনেতা জাহিদ হাসান ছিলেন। ভাইয়া খুব ভালো, উনি খুবই ছোটবেলা থেকে, মানে সবাই ওনার নাটক দেখতো ওই ভাষায়, আমিও পছন্দ করতাম ওনাকে অনেক। মোশাররফ করিমও খুবই ভালো নাটক করেন। এখন ওভাবে দেখা হয় না আসলে, তাই আমি ওভাবে বলতেও পারবো না। একটা লাইন কি বলা যায় জেমসের বা আয়ুব বাচ্চুর? ওকে, জেমসের বলতে পারি, আমি তারাই তারাই রটিয়ে দেব তার নাম। বলতে হবে না, গাইতে হবে? এক লাইন। সুন্দরী তমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। Nice. Thank you. You got a very good voice. ভাইয়া খুশি? ওকে। দুবাই থেকে দিদার লিখেছেন, আজ পর্যন্ত আপনার খেলা সবচেয়ে ফিজিক্যালি চ্যালেঞ্জ ইনিংস ছিল কোনটা, ইনক্লুডিং ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক? ওকে, আই উড সে ফিজিক্যালি চ্যালেঞ্জিং ছিল BPL এর প্রথম ম্যাচ আমার লাইফের। কজ আমি জানি না আমি খেলবো, মানে এক্সপেক্ট করিনি আমি খেলবো। ওইটা আমার জন্য একটু মানে ছিলেন, কষ্ট ছিল। আর ইন্টারন্যাশনাল ফার্স্ট ম্যাচ, যতগুলোই ফার্স্ট ম্যাচ খেলেছি সবগুলোই কষ্ট ছিল, কারণ প্রথম ম্যাচ নার্ভাস। বাট আই উড সে ফিজিক্যালি একটা ম্যাচ আমার জন্য একটু মানে ছিলেন, কষ্ট ছিল। আর ইন্টারন্যাশনাল ফার্স্ট ম্যাচ
যতগুলোই ফার্স্ট ম্যাচ খেলেছি সবগুলোই কষ্ট ছিল, কারণ প্রথম ম্যাচ নার্ভাস। বাট আই উড সে ফিজিক্যালি একটা ম্যাচ, ফিজিক্যালি মেন্টালি খুব প্রেশারে ছিলাম একটা ম্যাচে, সেটা হচ্ছে আপনার এশিয়ান গেমসে, লাস্ট এশিয়ান গেমসে গত বছর আমাদের ব্রোঞ্জ মেডেলের একটা ম্যাচ ছিল। 6 ওভারে আমাদেরকে 64 রান টার্গেট দিয়েছিল পাকিস্তান। প্রথম ওভারেই 2 উইকেট চলে যাওয়ার পর আমি নামি, প্রথম ওভারে কি সেকেন্ড ওভারেই, তো আই মেড 16 বলে 34 করে আল্লাহর রহমতে আমরা ওই ম্যাচটা জিতেছিলাম, আমরা ব্রোঞ্জ মেডেল জিতেছি। তো ওই ম্যাচটা টায়ারিংও ছিল, আবার হচ্ছে আমার জন্য এক্সাইটিংও ছিল। ফেনী থেকে রিঙ্কু লিখেছেন, ভাই বিপিএল এবার আপনি টপ 3 এর মধ্যে থাকবেন এটা আমার বিশ্বাস, শুধু টিমকে বলবেন না আপনাকে যাতে 4-এ খেলায়। ইনশাল্লাহ। আপনার অনেক ফ্যান ফলোয়ার্স ভাই, অনেক অনেক সুন্দর সুন্দর কোয়েশ্চেন করেছে। এই যে মেলবোর্ন থেকে রেজওয়ান লিখেছেন, ভাই ফলোয়িং প্লেয়ার্সদের রেট করুন আউট অফ 10। জাদেজা 8.5, গ্লেন ফিলিপস 8.5, শামীম পাটোয়ারি 9, বাঙালি উপরে রাখতে হবে আমার। ম্যাক্সওয়েল 9.5, রাসেল 9, ইয়াসির রাব্বি 10। ওকে, নেক্সট কোয়েশ্চেন। টেকনাফ থেকে বৃষ্টি লিখেছে, ভাই আপনার সাথে অনেক ইনজাস্টিস হচ্ছে, সিনিয়রদের কারণে আপনি রেগুলার খেলতে পারছেন না, আপনি কি তাতে অনেক কষ্ট পান? পেতাম একটা সময়, কিন্তু এখন আর ওগুলো নিয়ে চিন্তা করি না। এখন চিন্তা করি কিভাবে নিজের খেলাটাকে আরও বেশি ইমপ্রুভ করবো, নিজের গ্রোথ কীভাবে বাড়াবো, দ্যাটস ইট। লন্ডন থেকে নোমান লিখেছেন, ভাই আপনার পছন্দের মুভি কোনটা? অনেক পছন্দের মুভি আছেন, বাট যখন একটু হাসতে চাই 3 ইডিয়টস, যখন একটু ইন্টেন্স থ্রিলার মুভি দেখতে চাই গডফাদার। 1 or 2 or both? তিনোটাই। তিনোটাই। দেন যদি একটু হরর মুভি এরকম দেখা হয় না, আসলে হরর মুভি একা দেখতে একটু ভয় লাগে, বাট হ্যাঁ, কনজিউরিং। সীতাকুণ্ড থেকে সাদি লিখেছেন, ভাই তুই সিরাঙ্গা ভাষায় দুয়ার লাইন কইতুন বদ্দা কেন আসন গম আসন না। And there is another thing. Obu. এটা একটু বলুন তো ভাই। হ্যাঁ, অবুক অবুক হ্যাঁ, অবুক 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 কি জুস দেবে তুই? ওরা যখন ভয় পায় এটা নাকি বলে। হ্যাঁ। ওকে, নেক্সট কোয়েশ্চেন হলো, বার্সেলোনা থেকে ফারুক লিখেছেন, ভাই ক্রিকেট বোর্ডে তেল না মারলে দরজা খোলে না, কথাটা কি সত্যি? ভাই তেল মারার চেয়ে ভাই পারফরমেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি পারফর্ম করবেন, আপনি ওটার উপরে চলে যাবেন, তেলের উপরে চলে গেলে আর আসলে আপনার ওইটা নিয়ে চিন্তা করতে হয় না। প্যারিস থেকে বাদল লিখেছেন, আপনার ফেস করা সবচেয়ে ডিফিকাল্ট বলার কে ছিল এখন পর্যন্ত? আমার ফেস করা সবচেয়ে ডিফিকাল্ট বলার 2 জন, টিম সাউদি, কাগিসো রাবাদা। সাউদি সুইং কেমন? আসলে আমরা যেরকম দেখি ম্যাসিভ সুইং, ম্যাসিভ সুইং না, ছোট ছোট সুইং করায়, বাট ওর লাইন অ্যান্ড লেন্থের কনসিস্টেন্সি এত ভালো, আপনি যদি একটু ভুল করেন ও আপনাকে আউট করে দেবে। ইভেন ট্রেন্ট বোল্টও, বাট ট্রেন্ট বোল্টেরটা আমি কেন বলিনি, ওরটা বোঝা যায়, বাট সাউদিরটা বোঝা যায় না। আর রাবাদা ভালো পেস, ভালো সুইং। দুবাই থেকে জিয়া লিখেছেন, টিমের সবচেয়ে স্টাইলিশ প্লেয়ার কে? ইনফিল্ড অর অফ দ্য ফিল্ড? Okay, first infield. লিটন দাস। On the field, off the field. Well, তাসকিন। Okay. শ্রীমঙ্গল থেকে কাশেম লিখেছেন, ফরেন ট্রিপে গেলে কে সবচেয়ে বেশি শপিং করে? মুশফিক ভাই, আই গেস। মুশফিক ভাই। উনি তো সবকিছু ডেডিকেশন নিয়ে করে, শপিংও ডেডিকেশন নিয়ে করে। আচ্ছা।
রাঙ্গুনিয়া থেকে মনে লিখেছেন, ভাই আপনার পছন্দের কোনো অভিনেতার একটা ডায়লগ বলেন। যেমন ও আবার এক্সাম্পলও দিয়ে দিয়েছে, যেমন ওই শাহরুখ খান বলে বাড়ি বাড়ি দেশ মে এসে ছোটি ছোটি বাতে হতি রেতে সনোরিটা, এটা যদি আপনি বলেন। बड़ी बड़ी देशों में ऐसे छोटी छोटी बातें होती रहती है। আরেকটা বাবা ডিমান্ডিং দেখি, আমি বলছি ভাই যদি পারেন আরেকটা বলেন ডিপ জলের। এখনো সন্দেহ আছে, আহ্বাতে যে তোমার সন্দেহ আমি দূর করে আইতেছি। এটা বলছে ঢাকায় ভাষায় বলতে। ভাই আবার বলেন তো। এখনো সন্দেহ আছে, আহ্বাতে যে তোমার সন্দেহ আমি দূর করে আইতেছি। এখনো সন্দেহ আছে, আহো ভাতিজা তোমার সন্দেহ দূর করে দিতেছি। ভেরি গুড ভাইয়া, তো সেই মনে করে। ওকে, আমাদের এই সেগমেন্ট এখানেই শেষ। সেগমেন্ট অনেক ভালো ছিল ভাইয়া, আপনারা ভালো ভালো কোয়েশ্চেন করছেন। থ্যাংক ইউ ফর সেন্ডিং অল দিস কোয়েশ্চেন। প্লিজ এরকম কোয়েশ্চেন, মজার মজার কোয়েশ্চেন পাঠাবেন, পড়তেও ভালো লাগে, অ্যান্সার দিতেও আই এম শিওর লাইক স্টারদের ভালো লাগবে। ওকে, আমাদের নেক্সট সেগমেন্ট, যে রাব্বির নামে, ইয়াসির আলী চৌধুরী রাব্বির নামে গুগলে কি কি সার্চ করা হয়। আমরা তো অনেক কিছুই গুগলে সার্চ করি না, সো আমি গুগলের লিস্টটা নিচ্ছি। সো আমি এখন একটা একটা করে পড়বো আর ভাইয়ার থেকে অ্যান্সার নিব। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন যেটা সার্চ করা আমি টপ লিস্টে দেখতেছি, ইয়াসিরের গার্লফ্রেন্ডের নাম কি ছিল প্রথম? রিভা অঞ্জুম, একটাই প্রেম করেছি ভাই, সরি, একটাই প্রেম করছি রিভা। একটাই প্রেম, একটাই প্রেম। জি। ওকে ওকে, ইয়াসির কি প্লে বয় সাব্বিরের মতন? না ভাই, আমাকে দেখে কি ওরকম মনে হয়? আমি জানি না ভাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইয়াসির কত টাকায় বিক্রি হলো নিলামে? এবিপিএল এ জি। 25 লাখ। আমাদের তো নিলাম না আসলে, এটা তো গ্রেডিং ঠিক করে দেয় বডি। গ্রেড? জি। এই গ্রেডটা এটা কি শুধু বাংলাদেশে করে নাকি ওয়ার্ল্ড ওয়াইড? আমাদের পাকিস্তানের এরকম একটা মনে, পাকিস্তানও সেম গ্রেডিং সিস্টেম। আচ্ছা আচ্ছা, মানে দামাদামির কোনো সুযোগ নেই না। আচ্ছা, which is bad. Okay, next question. ইয়াসিরের ফেভারিট কালার কি? নেভি ব্লু। নেভি ব্লু। ইয়াসিরের গাড়ির নাম কি? এলিয়ান। এলিয়েন। ইয়াসিরের বেস্ট ফ্রেন্ডের নাম কি? ওয়েল, ওরকম একজনের নাম বলতে পারবো না, কজ আই হ্যাভ লটস অফ ক্লোজ ফ্রেন্ডস। বাট যদি বলতে হয় খেলার মধ্যে লিটন তাসকিন, ইরফান শুক্কুর, আর খেলার বাইরে আই হ্যাভ আজমাইন, আই হ্যাভ হাসান, তো ইমো। তো আসলে একদম যে একজন ডেডিকেটেড বেস্ট ফ্রেন্ড ওরকম আসলে কেউ নাই। অনেক ক্লোজ ফ্রেন্ড আছে। জি। আচ্ছা আচ্ছা। ইয়াসিরের ফেভারিট ফুড কি? বাংলা খাওয়া। এনি পার্টিকুলার ফুড? হ্যাঁ, ইয়েস, দেয়ার ইজ বিনি চালের ভাত, একটু কালা ভুনা, সাথে হচ্ছে একটু বেগুনের তরকারি। দ্যাটস ইট। নাইস নাইস নাইস। ইয়াসিরের হাইট কত? I guess 182 centimeters. 182, অলমোস্ট লাইক 6, রাইট? Yeah. ওকে, এই সেগমেন্টটা আমাদের এখানেই শেষ। আমাদের নেক্সট সেগমেন্টে যাব। আমাদের নেক্সট সেগমেন্টের নাম হলো আপনার কি মনে হয় সেগমেন্ট। সো আমি এখন নেক্সট কোয়েশ্চেনটা রিড করছি। আপনি যদি আবার জন্মগ্রহণ করতে পারেন, তাহলে কোন কোন মিস্টেক্সগুলো লাইফে আর করতেন না? Okay. লাইফ নিয়ে সিরিয়াস হতাম আর একটু আগে, আই উড সে। যেটা আমি 2015-এ হয়েছি সেটা হয়তো আরও 2 বছর আগে হতাম, 3 বছর আগে হতাম, তাহলে হয়তো আর একটু ডিফারেন্ট হতো। মেবি আরেকটা জিনিস করতাম না, সেটা হচ্ছে পড়ালেখা ফাঁকিবাজি আর একটু কম করতাম। That's it. ওকে, নেক্সট কোয়েশ্চেন হলো কারেন্ট জেনারেশনের মধ্যে ন্যাশনাল টিমে নিয়মিত খেলতে পারছেন না, আপনি ছাড়া এমন 3 জন ক্রিকেটারের নাম বলুন। রিসেন্টলি আফিফ, দেন আই উড সে শামিমও ওইটার মধ্যে হয়তো একটু পড়তে পারে। শামিম থাক, আমরা 2 জনকেই নিলাম, সমস্যা নেই।
যদি কারো বোর্ড প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা থাকে তাহলে তিনি হচ্ছেন সবচেয়ে সেই উপযুক্ত ব্যক্তি ক্যান্ডিডেট, সেই তিনিটিকে। ও ওয়েল, এরকম মানুষ আই থিঙ্ক এখন যিনি বোর্ড প্রেসিডেন্ট আছেন উনিও কোয়ালিফাইড এনাফ, বাট আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ দ্যাট আনসার এখন। কারণ খুবই মানে এই জিনিসটা কঠিন একটা প্রশ্ন, প্লাস হচ্ছে আমি যদি অনেক অনেক চিন্তাভাবনা করে অনেক এই উত্তরটা আমাকে দেওয়া লাগবে। ওকে ওকে, সো আমরা ধরে নিলাম যে আপাতত আমরা কোনো অ্যান্সার দিচ্ছি না এটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সাকিব তামিম দ্বন্দ্ব মিটিয়ে ফেলার জন্য অ্যাজ এ ছোট ভাই হিসেবে আপনার সাজেশন কি? যেভাবে ছোটবেলায় দেখে আসছি দুজন একসাথে খেলেন ভাই, আবার ফ্রেন্ডশিপ, আবার ওই জিনিসটাকে রেমিনিসেন্স করেন, ওই পুরোনো দিনে ফিরে যান, দেখবেন লাইফটা অনেক সুন্দর ছিল তখন। কেন মানে হয়েছে কেন ঝগড়া? ভাই আই রিয়েলি ডোন্ট নো আসলে। হ্যাঁ, বিকজ এটা ওনাদের পার্সোনাল ব্যাপার, আর অনেক সিনিয়র তারা, ওনাদের সাথে এসব বিষয়ে কথা বলতে গেলেও ইগো কাজ করে ওনাদের মধ্যে অনেক। ভাই আমি জানি না আসলে, বাট আমি মানে যখন মাঠে থাকে তখন এসব আমি দেখিনি ওনাদের মধ্যে, বাট মাঠের বাইরে কি হয় এটা নিয়ে আসলে আমরা এমন কখনো হয়েছে লাইক দুজনের সাথে কথা বলছে না মাঠের মধ্যে? মাঠের মধ্যে তো যখনই আমি দেখেছি যখনই তামিম ভাইয়ের কোনো সাজেশন লাগে সাকিব ভাই দেয়, সাকিব ভাইয়ের সাথে কথাবার্তা বলে। মানে দে আর ওকে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড ইউ নেভার সিন আমি এনিথিং? জানি না আসলে এরকম। ওকে ওকে। আপনার কি মনে হয় আমাদের প্লেয়াররা নার্ভাস ব্রেকডাউন অনেক বেশি করে যখন বড় টিমদের সাথে খেলে, লাইক ইন্ডিয়ার সাথে খেলছে? আমি বলবো ব্রেকডাউন করে না, বাট হ্যাঁ আমরা নার্ভাস থাকি। কারণ সচরাচর যারা এখন আমরা টিমে আছি, দুই একজন জুনিয়র প্লেয়ার বাদে অনেকেই আমরা কিন্তু বড় টিমের সাথে কখনো খেলিনি, মানে খুব কম খেলা হয়েছে। তো স্বাভাবিকভাবে ব্যাক অফ দ্য মাইন্ড ওই প্রেশারটা আসেই যে আমরা বড় টিমের এগেনস্টে খেলছি, ইটস এ প্রেশার। তো ওই জিনিসটা আসাটা খুবই স্বাভাবিক। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো, আপনার কি মনে হয় যে সিলেক্টরদের গুড বুকে না থাকলে কোনো প্লেয়ার হঠাৎ করে টিম থেকে বাদ পড়তে পারে? ট্রু। আমার কাছে এটা মনে হয়েছে যে কিছু সিলেক্টর আছে যে ও চায় হলো ওর যে টার্মটা থাকে ওই টাইমেই ওই প্লেয়ারগুলো গ্রো করুক, যাতে বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে এই ছেলে আমার তৈরি। এই জিনিসটা অনেক কাজ করে। হ্যাঁ, এটা আমি দেখছি। বিপিএলে এই ম্যাচ ফিক্সিং আর স্পট ফিক্সিং যে হয়, এটা বন্ধ করার জন্য আমাদের ক্রিকেট বোর্ডের কি করা উচিত? যদি ওরকম কেউ যদি আপনি প্রুভড হয় যে হি ইজ এ ফিক্সার, ওভাবে আপনাকে তার উপযুক্ত শাস্তি দিতে হবে। দেন শাস্তি না দিলে তো আপনি আসলে কেউ তো এক্সাম্পল হবে না যে আপনি দেখতে পারবেন যে ও এই কাজটা করার কারণে এভাবে ওর এই শাস্তিটা হয়েছে। তো আমার কাছে মনে হয় প্রুভেন গিল্টি হি শুড বি সেন্টেন্সড, লাইক যেটাই হোক সেটা। না, এটা হয়। আমি নিজেও শুনছি যে টিম এখানে চালায়, বাট চালায় হলো দুবাই থেকে, এরকম আমার অনেক কথা কানে আসছে। হতে পারে। আচ্ছা, ন্যাশনাল টিমে আসলে অনেক প্লেয়ারদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, কথাটা কি সত্য? পার্টলি ইয়েস, আই হ্যাভ সিন সাম গাইস যাদের এটা হয়েছে, বাট আই থিঙ্ক ভাই যত তাড়াতাড়ি আমরা বুঝবো যে আমরা ক্রিকেটারের আগে উই আর হিউম্যান বিইং, দেন ইট নাথিং মেক্স সেন্স আর কি, যে ভাব আপনি অহংকার এগুলোর কোনো মানে হয় না। এই জিনিসটা বাদ দেওয়া উচিত। ক্রিকেটাররা কিন্তু হয়েছে মানুষের দোয়াতে, জি, তাই না? আপনি ভালো পারফরমেন্স করছেন, আপনাকে নিয়ে সবাই কথা বলছে, দেখা যাচ্ছে একটা ছবি চাইলে অনেকে বলছে না দিব না। সো আই থিঙ্ক জিনিসটা আরও একটু ইজি হওয়া উচিত, যাতে কানেকশন আরও বাড়ে জনগণের সাথে। নেক্সট কোয়েশ্চেন হলো, ন্যাশনাল টিমে খুব কম প্লেয়ার্সই আছে একজন একজনের ভালো ফ্রেন্ড, কথাটা কি সত্যি? ভাই আবার করবেন প্রশ্নটা? জি, আমার নেক্সট কোয়েশ্চেন হলো, ন্যাশনাল টিমে খুব কম প্লেয়ার্সই আছে একজন আরেকজনের ভালো ফ্রেন্ড। না,
এখন এখন টিমের যে এনভায়রনমেন্ট বা আমি যখন ছিলাম ওইরকম এই জিনিসটা খুবই কম ছিল, কারণ আমরা সবাই সবার সাথে খুবই ফ্রি ছিলাম, ইভেন সিনিয়র প্লেয়াররাও আমাদের সাথে খুবই ফ্রি ছিলেন। আমার কাছে মনে হয় এই জিনিসটা একটু ভুল বুঝাবুঝি আছে এখানে। মানে ওকে এনভায়রনমেন্ট, গুড এনভায়রনমেন্ট, ইটস এ ভেরি গুড এনভায়রনমেন্ট রাইট নাও। আচ্ছা আচ্ছা। বোর্ড প্রেসিডেন্ট চাইলে যে কোনো সময় যে কোনো প্লেয়ারকে পিক করতে পারে, আবার যে কোনো সময় যে কোনো প্লেয়ারকে বাদও দিতে পারে, কথাটা কি সত্যি? ওয়েল এটা তো সিলেক্টরদের বিষয়, বাট আই গেস আমাদের আমরা যেভাবে চলে আসছে, হি হ্যাজ দ্যাট পাওয়ার আই গেস, বাট হি হ্যাড দ্যাট। মানে এনি টাইম হি ক্যান পিক সামওয়ান, আই গেস সো, কজ উনি তো হেড অফ একটা কোম্পানি। সো আচ্ছা আচ্ছা, ওকে। আমার নেক্সট কোয়েশ্চেন হলো ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, সঠিক উত্তর চুজ করো। সো আমি ফার্স্টে কোয়েশ্চেনটা বলি, তারপর আমি অ্যান্সারটা বলছি, পসিবল অ্যান্সার্স, এখান থেকে একটা চুজ করতে হবে। বাংলাদেশ ক্রিকেট ইজ নট ইম্প্রুভিং আ লট কম্পেয়ার টু আদার ক্রিকেট নেশনস বিকজ অফ নাম্বার 1, ক্রিকেট বোর্ড ইজ নট ডুইং দ্য রাইট থিংস, নাম্বার 2, আমাদের প্লেয়ার্সরা মোটামুটি টাইপের, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার খুব কম, নাম্বার 3, রাইট টিম সিলেক্ট করা হয় না রাইট অপোনেন্টসদের জন্য, নাম্বার 4, ক্রিকেট স্ট্রাকচারের কারণে, নাম্বার 5, অ্যাবভ অল। আই উড সে যে একটা জিনিস সবগুলোর থেকে একটু 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 করে আপনাকে নিতে হবে, বাট আমি একটা জিনিস এখান থেকে বাদ দিতে চাই যে আমাদের ক্রিকেটাররা ওয়ার্ল্ড ক্লাস না, এটা আমি বাদ দিতে চাই। আমাদের মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে, লাইক আমাদের একটা যে হয়তো সবার মধ্যে ওই ট্যালেন্ট আছে, বাট একটা জায়গাতে আমরা ওদের সাথে আমরা পিছিয়ে যাই, সেটা হচ্ছে আমরা মেন্টালিটিতে। ওরা মেন্টালি অনেক টাফ, ওরা মেন্টালি ওদেরকে আরেকটা জায়গায় নিয়ে গেছে, আমরা সেটা হয়তো পারিনি। বাট এই জিনিসটা বাদ দিয়ে আপনি যদি বলেন তাহলে আমি বলবো যে 4টা জিনিস আছে এখানে, আপনি 5টা অপশন দিয়েছেন আমাকে, 4টা জিনিস থেকেই আপনাকে নিতে হবে। একটা জিনিস আপনি বাদ দিতে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। আমাদের এই সেগমেন্ট এখানে শেষ, আমরা আমাদের নেক্সট সেগমেন্টে যাব। নেক্সট সেগমেন্টের নাম হলো শূন্যস্থান পূরণ করো। আপনার দেখা আজ পর্যন্ত বাংলাদেশ টিমের জন্য সবচেয়ে বেস্ট কোচ হলো? হেড কোচ ওকে, দ্যাটস আ টাফ ওয়ান, বাট আমি আই উড সে স্টিভ রোডস। হ্যাঁ। ওকে, আপনার ন্যাশনাল টিমে খেলার সময় সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করেছেন কোন ক্যাপ্টেনের আন্ডারে খেলে? আমি একজনের আন্ডারে খেলেছি, তামিম ভাই আর মমিনুল, দুজনের আন্ডারে টেস্ট খেলেছি মমিনুল হক, ওয়ানডে তামিম ভাই, আর T20 খেলেছি সাকিব ভাইয়ের আন্ডারে। বাট যেহেতু T20 ওয়ার্ল্ড কাপের, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট বল গেম, ওটা নিয়ে আমি অত কিছু বলবো না, কারণ ওটাতেও আপনার টাইম কম থাকে, সব কিছুই কম থাকে। বাট আমি তামিম ভাইয়ের সাথেও অনেকদিন ধরে ডোমেস্টিক খেলছি, এবং মমিনুল হক সৌরভের সাথে তো খেলছি, কজ উই প্লে NCL টুগেদার, BCL টুগেদার। তো ওনার সাথে একটা কমফোর্ট আমার, ওই যে ডোমেস্টিক এত বেশি ম্যাচ খেলা হয়েছে, ওনার সাথে এত বেশি ব্যাটিং করা হয়েছে আমার মাঠে, যে আমার ন্যাশনাল টিমে ওনার ক্যাপ্টেন্সির আন্ডারে মনে হয়নি যে আমি ন্যাশনাল টিমে খেলছি, ওইরকম একটা প্রেশার। সবসময় মনে হচ্ছে উনি আমার বড় ভাই, উনি আমাকে গাইড করবেন আমার যদি কোনো সমস্যা হয়। অ্যান্ড যতদিন উনি ক্যাপ্টেন ছিলেন, আই ওয়াজ ফ্রি, মানে আমার ওরকম কোনো প্রেশার মনে হয়নি। ইজ হি এ কোয়াইট গায়? ইয়েস, চুপচাপ থাকে, মানে স্ক্রিনে বোঝা যায়। আপনার হচ্ছে ওনাকে অনেক নিরীহ লাগে স্ক্রিনে দেখতে। উনি অনেক চুপচাপ, বাট উনি ক্রিকেট নিয়ে অনেক বেশি চিন্তা করেন। মানে এই ভাইয়ের জন্য কথা আসলো, সৌরভ ভাইকে কিন্তু ডেডিকেটেডলি টেস্ট প্লেয়ার হিসেবে সবাই কাউন্ট করে। ওনার কি মানে ওয়ানডে বা T20 খেলার মতন ক্যাপাবিলিটিস নাই? অবশ্যই আছেন। প্রবলেমটা হয়ে গেছে আসলে, আমরা একটা জিনিস হয় না যে শুনতে শুনতে একটা মানুষের মেন্টালিটিও ওরকম হয়ে যায়। তো ওইভাবে আসলে হয়তো ওনাকে ওইভাবে বানাই দিছে আমাদের দেশ বা আমাদের ক্রিকেট বোর্ড। বাট উনি কিন্তু খুব ভালো ওয়ানডে প্লেয়ার আসবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে উনি মানে নাম্বার 3-4 খেলার জন্য কিন্তু ভালো না। আমার কাছে আই ক্যান ফিল ইট ভাইকে খেলানো উচিত, জানি না কেন খেলাচ্ছে না। ওকে, সাকিব যদি বাংলাদেশ টিমে
লাস্ট 2 ডেকেড ধরে না খেলতো, আজকে যদি আমাদের উইনিং পার্সেন্টেজ 35 হয়, ও না খেললে কততে নেমে যেত? ভাইয়া হয়তো সাকিব ভাই, হয়তো নামটা সাকিব আল হাসান হতো না, বাট হয়তো অন্য নামে আরেকজন ওনার মতো আসতো। তো ওভাবে আসলে বলা টাফ, কারণ ইয়েস ইনডিড সাকিব ভাইয়ের কারণে সাকিব ভাই অনেকগুলো ম্যাচ আমরা জিতছি, সাকিব ভাইয়ের অনেক ম্যাচ উইনিং পারফরমেন্স ছিল, বাট হয়তো উনি না থাকলে হয়তো ওনার জায়গায় অন্য নামে অন্য কেউ থাকতো। সাকিবের যখন কথা হচ্ছে, সাকিবের তো অলমোস্ট লাইক রিটায়ারমেন্টের স্টেজ চলেই এসেছে, সো সাকিবের উত্তরসূরি হিসেবে কে হতে পারে? ওয়েল, এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে ওরকম কাউকে গড়ে তুলতে পারেনি ক্রিকেট বোর্ড, বাট আই গেস এই যে 19-এর একটা ক্রিকেটার ক্যাপ্টেন ছিল লাস্ট ইয়ার 19-এর, মাহফুজুর রহমান রাব্বি, ও লেফটি বোলিং করে, লেফটি ব্যাটসম্যান করে। আই থিঙ্ক ক্রিকেট বোর্ড ওকে সাকিব ভাইয়ের রিপ্লেসমেন্ট হিসেবে চিন্তা ভাবনা করছে, আই গেস সো। That's good. That's good. If you have the power to recruit local coaches for Bangladesh national team for batting coach, which person will you choose? সোহেল স্যার। Sohail sir. Sohail For sir. bowling? ওয়েল, there are two guys, তালহা ভাই আছে, তারেক আজিজ আছেন, তালহা জুবাইর and তারেক আজিজ। For fielding? For fielding, I would say fielding সেলিম ভাই, he is a good one. ভালো। আচ্ছা, আপনার খেলা সবচেয়ে ডেডলিয়েস্ট ফাস্ট বোলার কে? ডেডলিয়েস্ট ফাস্ট বোলার আমার খেলা, আমার খেলা ডেডলিয়েস্ট ফাস্ট বোলার, ইয়াস, রাবাডা। Tagiso. Rabada. Off spinner? দেশের বলতে পারবো না, দেশের বাইরে বলতে হবে। Overall? নাইম হাসান ইজ এ রিয়েলি গুড স্পিনার। সোহাগ গাজী ওয়াজ এ রিয়েলি গুড স্পিনার। সোহাগ গাজীকে আমার খেলতে খুবই ট্রাভেল হতো। Leg spinner? লেগ স্পিনার তো আসলে এরকম খুবই কম, বাট জুবাইর হোসেন লিখন ওয়াজ এ রিয়েলি গুড লেগ No, স্পিনার। you can tell like an international. ইন্টারন্যাশনাল বা শেন ওয়ার্ন, এটা তো লেগ স্পিনার যদি হতো হয় তাহলে তো শেন ওয়ার্ন। ও হ্যাঁ, তাই তখন ওকে দিয়ে বেশি বোলিং করাবে, সো লিভ ইট। আমিও চাই না। ওকে, আমাদের দেশে ভালো লেগ স্পিনার গড়ে ওঠে না, কারণ? ওয়েল, এই জিনিসটা একটা হাইপের ব্যাপার, কারণ ছোটকাল থেকে যখন আমরা ক্রিকেট খেলে আসছি, আপনারাও যখন ছোট ছিলেন হয়তো, তখন দেখবেন আমাদের বাংলাদেশে কোনো লেগ স্পিনার ছিল না। ব্যাটসম্যান ছিল, লেফট আর্ম স্পিনার ছিল, অফ স্পিনার ওইরকম ছিল না, পেস বোলার মোটামুটি ছিল। আপনি দেখেন না বাংলাদেশে ব্যাটসম্যান সবসময় আসতে থাকে, বাট পেস বোলিং রেভলিউশন আসছে মাশরাফি ভাইকে দিয়ে। মাশরাফি ভাইকে দেখার পর থেকে পেস বলাররা ইন্টারেস্টেড হওয়া শুরু করলো পেস বোলিং আসার জন্য, ছেলেপেলে। মোহাম্মদ রফিক অ্যান্ড সাকিব আল হাসানকে দেখে হচ্ছে লেফট আর্ম স্পিনার হওয়ার জন্য মানুষ একটা ঝোঁক হলো মানুষের। সোহাগ গাজীকে দেখার পর অফ স্পিনার হওয়ার একটা ঝোঁক মাঝখানে আসছিল, বাট উই ডিডন্ট সি এনি লেগ স্পিনার গ্রোয়িং আপ। তো আমার কাছে মনে হয় এটা একটা ইস্যু হতে পারে। বাট এখন কিছু লেগ স্পিনার আপনার পাইপলাইনে আছে, বিশেষ করে হচ্ছে আপনার এজ গ্রুপের। রিশাদকে দেখার পর থেকে হয়তো আরও ছেলেপিলে মোটিভেট হবে ওটার জন্য। সো আই গেস ভবিষ্যৎ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। অ্যাজ পার ইউর ওপিনিয়ন, আফটার মাহমুদুল্লাহ যদি রিটায়ার্ড করে, ওর জায়গায় আমরা কাকে চিন্তা করতে পারি? রিয়াদ ভাই কিন্তু 4 জনের নাম বলেছে, ওখানের মধ্যে আমিও একজন। সো ওয়াই নট মি? দেখতে চাই ভাইয়া, বিকজ ইউ গট দ্য পটেনশিয়াল। আমার নেক্সট কোয়েশ্চেন, শান্তকে 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত হয়নি, ট্রু অর ফলস? আই গেস পার্টলি ট্রু, কারণ 3টা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করা একটু তো প্রেশারের বিষয়। আমার মনে হয় ওর ব্যাটিং এটা ইম্প্যাক্ট করতেছে। জি, আমার কাছে সেটা মনে হয়। হয়তো ওয়ানডে টেস্ট দিয়ে যদি ওকে টি-20তে অন্য কাউকে দেওয়া যেত, এটা ভালো হতো। Do you think you deserve a permanent spot in Bangladesh cricket team? If yes, which format? Yes. Test. Okay. If you wake up tomorrow as following person, what you will do? Tamim Iqbal.
ওনার বিএমডাব্লিউটাতে চড়ে আগে একটু ঢাকা শহর ঘুরবো। ভাইয়া দেখি শুধু গাড়ি চেঞ্জ করে দুদিন আগে আবার রেঞ্জ রোভার নিছে। হ্যাঁ, ভাইয়া সেই 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 লাগে আপনাকে দেখতে। সাকিব আল হাসান। পাসপোর্টটা আগে নিজের নামে করবো। জায়েদ খান। নাথিং ম্যান, নাথিং। শাকিব খান। ওয়েল, কি বলবো, শাকিব খান যদি দেখি ওনাকে, যাই একটু অ্যাক্টিং করে আসবো হয়তো। ওনার গার্লফ্রেন্ডদেরকে। ও ওয়েল, এইদিকে যাওয়া যাবে না। বইয়ের মনে আছে। হ্যাঁ আচ্ছা, ওনার অ্যাক্টিং। হ্যাঁ, ওইটাই বললাম, হয়তো একটু অ্যাক্টিং করে আসবো কোনোখান থেকে গিয়ে। ওনার এই যে লাস্টে মুভি তুফান দেখেছো? না, আমি আসলে ওরকম মুভি দেখা হয় না এখন ওভাবে গিয়ে। তুফানের একটা জোস ডায়লগ আছে, একটু বলো না, আমি তোমাকে বলি, তুমি একটু রিপিট করো সাকিবের স্টাইলে। ওকে। ওখানের মধ্যে সাকিব বলছে, আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারা ভালো লাগছে কারণ তুমি পড়ি। ওকে, আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমাকে ভালো লাগছে কারণ তুমি পড়ি। এসআরকে। মান্নাতটা নিজের নামে করে নেবো আগে। সালমান খান। সালমান খান, ওয়েল, দাবাংয়ের মতো একটু নাচবো আগে। হুড়হুড় দাবাং। হ্যাঁ। Okay, next question. If you have the power to choose the following person, in which department will you assign them? ক্রিকেট বোর্ড চালাবো আমরা, কয়েকজনের নাম বলবো, ওদেরকে জায়গা মতন অ্যাসাইন করতে হবে। ওকে। তামিম ইকবাল। প্রেসিডেন্ট। সাকিব আল হাসান। I would say game development chairman. মাহমুদুল রিয়াদ। Vice president. মুশফিক। আপনার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। মাশরাফি। মাশরাফি ভাই উইল গো গ্রাউন্ডস চেয়ারম্যান। আশরাফুল। আপনার আশরাফুল ভাইকে হচ্ছে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। Okay. On the next question, according to the talent of batting, দেশ সেরা ওপেনার কে র্যাঙ্কিং অনুযায়ী অ্যাসাইন করুন। আমি কয়েকজনের নাম বলছি: আতার আলী খান, তামিম, ইমরুল, লিটন, সৌম্য। তামিম ভাই, লিটন। আমি আথার ভাইয়ের ব্যাটিং দেখি নাই, সো ইমরুল ভাই, সৌম্য, দেন আথার ভাই, কজ আই হ্যাভেন্ট সিন হিজ ব্যাটিং। সো According to the talent, skill and consistency, which group of batting orders are the best? আমি 90s থেকে তিনজনের নাম বলবো, তারপরে 2000 থেকে তিনজনের নাম বলছি। সো বুলবুল, আকরাম, নান্নু, or সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ। Oh well, it's a tough question because তিনজনই এরা লিজেন্ড, বাট যদিও ওদের খেলা কম দেখা হয়েছে, এদের খেলা সাকিব ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাইয়ের খেলা দেখা হয়েছে, আই উইল গো ফর দিস থ্রি। মিরাজকে তিন ফরম্যাটের মধ্যে ফরম্যাট অনুযায়ী কোন কোন জায়গায় খেলানো উচিত? ওয়ান ডে টেস্ট যেখানে ও এখন খেলছে, ওয়ান ডেতে ওর ব্যাটিং পজিশন কত হওয়া উচিত? 7। টেস্টে? টেস্টেও হচ্ছে 8। টেস্টেও 8। টি20 আসলে ওকে, ও যে টাইপের ব্যাটসম্যান, ওকে উপরে খেলানো ছাড়া আপনি নিচে খেলালে ইট উইল বি আ ওয়েস্টেজ অফ হিজ ট্যালেন্ট। কারণ ও ওরকম না যে গিয়ে ও হচ্ছে পিঞ্চ হিট করে। আপনি ও দেখবেন, ও বিপিএলে বলেন, ন্যাশনাল টিমে বলেন, যতগুলো টি20তে ও বড় রান করেছে সবগুলোই ওপেন বা 3-এ। তো আমি বলবো যদি আপনি ওকে মেকশিফট ওপেনার হিসেবেও আপনি ওকে ওপেন করান, ই উইল বি এ গুড prospect. He's more like a moderate batsman or aggressive batsman? He's kind of like মানে he likes to take the game deep, then he hits. একটু সময় নিয়ে হিট করতে চায়। একটু সময় নিয়ে ও ইভেন টি20তেও একটু প্রথমে 1, 2, 3টা বল 4টা বল সময় নেয়, তারপর থেকে ও হিট করা শুরু করে। Okay. The next question হলো, as per your opinion, politics level in Bangladesh cricket team is
অল্প, খারাপ না, আচ্ছা বেশি, অনেক বেশি, মারাত্মক, ভাই না বলি আদারওয়াইজ বিপদে পড়ে যাব। খারাপ না আছে। আমরা অলমোস্ট আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে। সো ভাইয়ার থেকে কিছু অ্যাডভাইস শুনবো ইয়াংস্টারদের জন্য। ভাইয়া এই ক্যামেরা তাকিয়ে কিছু বলুন যারা নতুন উঠতি ক্রিকেটাররা তাদের জন্য। ওয়েল, আই উড সে ভাই, হার্ড ওয়ার্ক ইজ দ্য মেইন কি অফ সাকসেস, বাট একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, হার্ড ওয়ার্ক গাধাও করে, স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে হবে। আর বাবা মায়ের কথা একটু প্লিজ আমরা শুনি, দ্যাটস ইট। It was a very good comment coming from Yasir Bhai. So dedication, hard working, যেটা কথা বলছে এভাবে ইনশাআল্লাহ যদি ক্রিকেট চালিয়ে যাও ডেফিনেটলি অনেক উপরে উঠতে পারবো তোমরা। ওকে, নেক্সট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি এটা হলো পারফরমেন্স অ্যাপ্রেজাল রিভিউ। ওকে, আমাদের যারা কন্টেন্ট বানায় তারা বলছে অ্যাজ এ হোস্ট হিসেবে সাজিদ জামানকে 10-এ কত দেওয়া যায়? যেহেতু আমার লাইফের ফার্স্ট পডকাস্ট এটা, তো লাইফের ফার্স্ট টাইম সবসময় স্পেশাল থাকে, সো আই উড গিভ ইউ আ 10। থ্যাংক ইউ ভাইয়া। আশা করি ভাইয়া 10 দিচ্ছে কিন্তু। ওকে, অলমোস্ট ডান। যেটা আমরা এখন করি ইদানিং, সো আমাদের পডকাস্ট শোতে যারা আমাদের স্টার সেলিব্রিটিরা আসে তাদের থেকে আমরা অটোগ্রাফ নিই আমাদের এই কাপে। জ্যামসন কোম্পানি লিমিটেড প্রেজেন্টস সাজিদ শো। সো এখানে ভাইয়ার থেকে আমরা সাইন নিব। তোমাদের সেটা করতে হবে। ভাইয়ার কোন ইনিংস থেকে তোমরা সবচেয়ে বেশি ভালো ফিল করেছো, যে ইনিংস তোমাদের সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে, যে জিনিসটা অনেক আমাদের মজা দিয়েছে, তোমরা ভাইয়ের ইনিংস সম্বন্ধে আমাদেরকে লিখবা আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস হলো thesajidShow@gmail.com। সবচেয়ে বেশি যে ভালো লিখবে তাকে ভাইয়ার সাইন করা অটোগ্রাফ এই মকটা আমরা দিব। ভাইয়া আমরা অলমোস্ট ডান আমাদের শোতে। থ্যাংকস ফর বিং ইন দ্য সাজিদ শো। ইনশাল্লাহ ইউ হ্যাড এ গুড টাইম হিয়ার। ইনশাল্লাহ আপনাকে আবার আমরা ইনভাইট করবো। আই হোপফুলি আপনি আসবেন ইনশাল্লাহ। অ্যান্ড থ্যাংকস এগেইন ফর হ্যাভিং মি হিয়ার। ইটস অ্যান অনার টু বি হিয়ার। খুবই ভালো একটা সময় কেটেছে আমার। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দ্য সাজিদ শো। ইনশাল্লাহ ভালো ভালো এপিসোডস নিয়ে আসবো আপনাদের জন্য নেক্সট ডে। দোয়াতে মনে রাখবেন আমাদের কথা। টেক কেয়ার, স্টে টিউনড উইথ সাজিদ শো।